একজন একজন করদাতার যে আর্থিক পরিসম্পত্তিতে আয় হয়, এগুলো আসলে কোথায় বলা আছে আয়কর আইন 2023-এর ধারা 62 থেকে ধারা 65-তে। তো ধারা 62-তে কি বলা আছে দেখেন, এটা একটু সংজ্ঞাটা আমাদের জানা উচিত যে আর্থিক পরিসম্পত্তিতে আয় আসলে বলতে আমরা কি বুঝি। কোনো ব্যক্তির নিয়মিত নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পত্তিতে আয় খাতের অধীন শ্রেণীভুক্ত হইবে, যথা সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ এর সুদ, মুনাফা বা পাট্টা। খুব সহজ কথায় যদি আমরা বলি যে ইন্টারেস্ট বা প্রফিট, এটা যদি হয়ে থাকে তাহলে সেটা আর্থিক পরিসম্পত্তিতে আয় হবে। কিংবা এটা হতে পারে স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা পাট্টা। আমরা স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন রকম সিকিউরিটিজ গভর্নমেন্টের কাছ থেকে অনেক সময় কিনে থাকি বা ব্যাংকের কাছ থেকে কিনে থাকি বা কোম্পানির কাছ থেকে কিনে থাকি। এগুলো বাবদ যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায় বা সুদ পাওয়া যায়, তাহলে সেটা আর্থিক পরিসম্পত্তিতে আয় হবে। নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্য সুদ বা মুনাফা, নিম্নবর্ণিত কোনগুলা? কোন ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত, আমানত বলতে এফডিআর বোঝানো হচ্ছে, তাই না? যে নামে অভিহিত হোক না কেন, এফডিআর হতে পারে, কিংবা ডাবল বেনিফিট যে প্রোডাক্ট সেটা হতে পারে, বা ডিপিএস হতে পারে। যে কোনো ধরনের একটা প্রোডাক্ট ব্যাংকের কাছে যেটা মানে রক্ষিত আমানত হিসেবে থাকে, তার এগেইনস্টে ব্যাংক একটা ইন্টারেস্ট দেয়, এটা হচ্ছে আর্থিক পরিসম্পত্তিতে আয়। এখানে স্পষ্টভাবে আরেকটা জিনিস বলে দিছে যে কোনো আর্থিক পরিসম্পদ, পণ্য বা স্কিম, ব্যাংকের যে কোনো প্রোডাক্ট যার মাধ্যমে একজন করদাতা ইন্টারেস্ট পেয়ে থাকে, এটা আসলে আর্থিক পরিসম্পত্তিতে আয় খাতে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা বলা আছে লভ্যাংশ। লভ্যাংশ জিনিসটা কি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে হচ্ছে একজন ব্যক্তি যদি শেয়ার মার্কেটে শেয়ার কেনাবেচা করে থাকেন, তাহলে দুই রকম প্রাপ্তি ঘটে থাকে তার জীবনে। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লস হতে পারে, মূল শেয়ার স্থানান্তরের মাধ্যমে, ট্রান্সফার অফ শেয়ারের মাধ্যমে ক্যাপিটাল গেইন হয় বা ক্যাপিটাল লস হয়। আর একটা হচ্ছে যে শেয়ারটা সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলে একটা ডিভিডেন্ড পাওয়া যায় বা লভ্যাংশ পাওয়া যায়। লভ্যাংশটাও কিন্তু আর্থিক পরিসম্পত্তিতে আয় খাতে অন্তর্ভুক্ত হবে। শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যে আয়টা হয় সেটা মূলধনী আয়, সেটা কিন্তু এখানে আসবে না। শেয়ারটা সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলে একটা ডিভিডেন্ড বা আপনার লভ্যাংশ পাওয়া যায়, লভ্যাংশটা আসবে আর্থিক পরিসম্পত্তিতে আয় খাতে। ঠিক আছে? এটা একটু হ্যাসেল হয়ে যেতে পারে। শেয়ার থেকে দুই ধরনের প্রাপ্তি ঘটে থাকে, ক্যাপিটাল গেইন বা লস, আর একটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা আসবে আর্থিক পরিসম্পত্তিতে আয়ে, আর ক্যাপিটাল গেইন বা লসটা চলে যাবে মূলধনী আয় বা লসে। ঠিক আছে? এটা একটু আলাদাভাবে এখানে অবশ্য পরে 2 নাম্বার দিয়ে কথাটা বলে দেওয়া আছে যে আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়। ঠিক আছে? আর্থিক পরিসম্পদ হইতে আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়। হস্তান্তর মানে ট্রান্সফার হয়ে গেল, মালিকানা ট্রান্সফার যেটা। মূলধনী আর্থিক পরিসম্পদ হইতে আয় শ্রেণীভুক্ত হইবে না, যেটা শেয়ারের কথাটা বললাম সেটা এখানে বোঝানো হয়েছে। যদি ট্রান্সফার হয়, ট্রান্সফার অফ শেয়ার হয়, মালিকানা হস্তান্তর হয়ে যায়, তাহলে সেখান থেকে যে আয়টা, এই আয়টা আসলে আর্থিক পরিসম্পদ হতে আয় আসবে না, এটা চলে যাবে মূলধনী আয়। ঠিক আছে? তাহলে আর্থিক পরিসম্পত্তিতে আয় বলতে কি বোঝানো হয়? ব্যাংক যে সমস্ত ইন্টারেস্ট দিয়ে থাকে এগুলো হচ্ছে আর্থিক পরিসম্পত্তিতে আয়। শেয়ার মার্কেট থেকে যে ডিভিডেন্ড পাওয়া যায় সেটাও আর্থিক পরিসম্পত্তিতে আয়। সঞ্চয়পত্রের যে সুদটা সেটা আর্থিক পরিসম্পত্তিতে আয়। এফডিআর এর সুদটা আর্থিক পরিসম্পত্তিতে আয়। টিপিএস এর সুদটা আর্থিক পরিসম্পত্তিতে আয়। অর্থাৎ ব্যাংকের যে কোনো প্রোডাক্ট যেখান থেকে ইন্টারেস্ট বা মুনাফা ঘোষণা করে থাকে, দিয়ে থাকে, সেটা হচ্ছে আর্থিক পরিসম্পত্তিতে আয়। তো আর্থিক পরিসম্পত্তিতে আয় সম্পর্কে বলা আছে আয়কর দিয়ে যেতেছে ধারা 62। ঠিক আছে? খুব সিম্পল একটা ব্যাপার যে 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 জায়গা গুলা থেকে আমরা আর্থিক পরিসম্পত্তিতে আয় পেতে পারি, এগুলোর কথা এখানে বলা আছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে একজন করদাতা আপনার কাছে কনসালটেন্সি নিতে আসলো, আপনি আপনি তার ট্যাক্স ফাইলটা করে দিচ্ছেন। তো তার কাছ থেকে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা নিতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনি নেন তাহলে বোঝা যাবে যে আসলে উনি কত টাকা ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছে। এই ইন্টারেস্টটা দিতে হবে কোথায়? আর্থিক পরিসম্পত্তিতে আয়। ঠিক আছে? করদাতার কাছ থেকে আসলে আমরা কি নিব, এটা একটা বিষয়। এটা যদি খুব সহজভাবে বলি, যিনি চাকরি করে থাকেন তার কাছ থেকে বেতন বিবরণী নিতে হবে, ব্যাংক বিবরণী নিতে হবে। পিএফ ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ড, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই থাকে। পিএফ বা আরএফ এর যে ফান্ড স্থিতি, সেটা নিতে হবে। ঠিক আছে?
খুব সহজভাবে বলতে গেলে এই জিনিসগুলো নিতে হবে। কার যদি ভাড়া খাতে আয় থাকে, আমি খুব বোল্ড করে দুই তিনটা করে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কোনগুলো। ভাড়া খাতে যদি কারো আয় থাকে, তাহলে গৃহ সম্পত্তি যে আছে, গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে যে আয়টা বা গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি ভাড়া দিয়ে যে আয়টা পাওয়া যায়, তার বিনিময়ে একটা চুক্তি থাকতে পারে, চুক্তির, ঠিক আছে, চুক্তি কপিটা নিতে হবে। বা ওই ওই সম্পত্তিটার একটা বর্ণনা, হচ্ছে সম্পত্তি, যে সম্পত্তিটা ভাড়া দেওয়া হচ্ছে, সম্পত্তির বর্ণনা এটা কিরকম, যে ওনার কত স্কোয়ার ফিটের বাসা, এটার পরিমাণ, তাই না? ভাড়া চুক্তির কপি, সম্পত্তির বর্ণনা, আর ভাড়া আদায়ের রসিদ, ঠিক আছে? হোল্ডিং ট্যাক্সের যদি কোনো কাগজ, এগুলো থাকবেই, ট্যাক্স সম্পর্কিত কোনো কাগজ যদি থাকে এগুলো নিতে হবে। হোল্ডিং ট্যাক্স প্রমাণ, ঠিক আছে? এরকম বোল্ড করে আমি লিখে দিচ্ছি, এগুলা লিস্ট আপনাকে মনে রাখতে হবে, তাহলে ইনস্ট্যান্ট আপনি বলতে পারবেন। কৃষি হতে আয় যদি থাকে কারো, তাহলে স্বাভাবিকভাবে সেই হিসাবে খাতাপত্র যদি সংরক্ষণ না করে, তারপরে তার জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ, কি কি ফসল, মানে ফসল বর্ণনাটা আপনি ড্রাফট করে লিখে রাখলেন, যে আপনি কি কি ফসল ফলান বছরে, কয়বার ফসল ফলান, এবং এগুলা কি করেন আপনি, আহ, নিজেই চাষাবাদ করেন নাকি বর্গা দিয়ে রেখেছেন অন্য কারো, হচ্ছে সে আপনাকে একটা এককালীন টাকা দিয়ে দেয়। তাই এই জাতীয় আপনার ডকুমেন্টস গুলো আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এগুলা লাগবে, তা না হলে কিন্তু আসলে ট্যাক্স ফাইলটা কি হবে না, আপনার যথাযথ হবে না, ভুলভ্রান্তি হয়ে যাবে। কারো যদি ব্যবসায় ইনকাম থাকে, তাহলে তার যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ব্যবসার নামে কিন্তু একটা ব্যাংক বিবরণী থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, ব্যক্তিগতটাও নিতে হবে। আবার ব্যবসার নামে যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট থাকে, সেটাও নিতে হবে। অনেক সময় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ব্যাংক বিবরণীটা আলাদা করা বাধ্যতামূলক না, ব্যক্তির নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে সেটা দিয়ে ব্যবসার লেনদেন সম্পাদিত হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ব্যবসার নামে আলাদা ব্যাংক বিবরণী থাকে, তাহলে সেটা চেয়ে নিতে হবে, ঠিক আছে? ব্যাংক বিবরণী, ট্রেড লাইসেন্স, ব্যবসার ধরন ট্রেড লাইসেন্সে অনেক সময় লেখা থাকে, কিন্তু এটার সাথে অনেক সময় বাস্তবিক ব্যবসার মিল থাকে না। ব্যবসার ধরন এবং কি পরিমাণ সেল উনি করে থাকে বছরে, বছরে বিক্রয় বা টার্ন ওভারটা কত ইত্যাদি সম্পর্কিত আলোচনা তার সাথে করতে হবে। তাহলে আপনি সে ব্যবসা হতে আয়টা তার এক্সাক্ট কত সে ব্যাপারে তথ্য এডিটর নিয়ে দিতে পারবেন। মূলধনী আয় যদি থাকে, মূলধনী আয় বলতে আমরা যেটা জানি যে ট্রান্সফার অফ প্রপার্টি হতে পারে, ট্রান্সফার অফ ফ্ল্যাট হতে পারে, ট্রান্সফার অফ শেয়ার হতে পারে। তাহলে এক্ষেত্রে মূলধনী আয়ের ক্ষেত্রে যাদের মূলধনী আয় আছে, এটা তো আর ফ্রিকুয়েন্ট ঘটবে না, এটা রেয়ার ঘটবে, বছরে এক দুইবার বা কয়েক বছরে একবার একজন করদাতার জন্য মূলধনী আয় হতে পারে। শেয়ার যদি থাকে সারা বছরই হতে পারে। তাহলে এক্ষেত্রে তার কি করতে হবে, মূলধনী আয় সম্পর্কিত যে ডকুমেন্টসটা আছে, সম্পর্কিত প্রমাণ, জমি বিক্রি করা থাকলে জমি বিক্রির যে দলিলটা সেটা লাগবে, ঠিক আছে? ফ্ল্যাট বিক্রি করলে ফ্ল্যাট বিক্রির যে দলিলটা সেটা লাগবে। আপনি আপনি অনেক সময় এরকম হয়, অনেক কনসালটেন্ট ভাইয়েরা আমার সাথে পরামর্শ করে বা বলে যে আমি যদি বেশি কাগজপত্র চাই, তাহলে করদাতা তো উনি চিন্তা করে যে আমি ওনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করতেছি কিনা, উনি ক্লায়েন্টটা তো আমার কাছ থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম অনেক সময় একটা ভীতি কাজ করতে পারে, কিন্তু বাস্তবে করতে না। ওই ফাইলটাকে স্বচ্ছভাবে সঠিকভাবে সাবমিশন করার জন্য আপনার কিন্তু প্রমাণ লাগবেই, ওনাকে বুঝাইতে হবে যে না আসলে আপনি যদি এই প্রমাণগুলা যথাযথভাবে কালেকশন করে দেন, তাহলে আপনার রিটার্ন সাবমিশনটা সঠিক হবে, এতে ভবিষ্যৎ হ্যাসেল থেকে আপনি মুক্ত পাবেন। আর্থিক পরিসম্পত্তি আয়ের জন্য আমাদের কি কি লাগে, সেটা হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংকের যে প্রোডাক্টটা আছে, ব্যাংক বিবরণী, সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রের একটা আপনার আয়কর সনদ আছে, হ্যাঁ, এটা যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা হয়েছে সেখানে গেলেই দিয়ে দেওয়া, অথবা এটা নিজেরাও সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে ডাউনলোড করা যায়, ঠিক আছে? বা সংশ্লিষ্ট যে কাগজ, যে ধরনের আর্থিক আয় আছে, আর্থিক পরিসম্পত্তি আয় আছে, সংশ্লিষ্ট কাগজ বা প্রমাণ সংগ্রহ করতে হবে। আর অন্যান্য উৎস থেকে আয় যদি থাকে, তাহলে সেটার একটা যথাযথ প্রমাণ থাকতে পারে। ধরুন একজন টিউশনি করে, সে দুইটা বাসায় টিউশনি করে প্রতিদিন গিয়ে এক একটা বাসা থেকে 5,000 টাকা করে পায়, তাহলে বছরে 10,000। এটা ওনাকে একটু বলতে হবে যে আপনি এটা একটু লিখে দেন যে আপনি কয়টা টিউশনি করেন, প্রতি মাসে কত টাকা পান, বছরে কত টাকা হয়।
অথবা আপনি ওনার মুখ থেকে শুনে লিখে রাখতে পারেন, এই ডকুমেন্টটা আপনাকে কালেকশন করতে হবে। যেহেতু আমাদের ইডিটা এখন পর্যন্ত অ্যাটাচ করার সুযোগ হচ্ছে না, ডকুমেন্ট গুলো আমরা অ্যাটাচ করতে পারতেছি না, বা এটা হয়তো বা অদূর ভবিষ্যতে হয়ে যাবে, সামনের বছর থেকে হয়তো ডকুমেন্ট গুলো অ্যাটাচ করা যাবে। কিন্তু এই বছর যদিও অ্যাটাচ করা যাচ্ছে না, কিন্তু ট্যাক্স অফিস যে কোনো সময় আপনার এই ব্যাখ্যাটা চাইতে পারে, তখন যাহাতে আপনি এই ব্যাখ্যাটা, যেটা অলরেডি যখন রিটার্ন সাবমিট করতেছেন তখনই যেটা রেডি করে রাখছেন, সেটা যাতে নিয়ে আপনি ব্যাখ্যাটা দিতে পারেন, এক্সপ্লেনেশনটা প্রদর্শন করতে পারেন। এই জন্য আপনাকে আগে থেকে যেগুলার ডকুমেন্টস নাই, ডকুমেন্টস তৈরি করে এরপরে রিটার্নটা সাবমিশন করতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? সংশ্লিষ্ট প্রমাণ, যে প্রমাণটা আর ভিত্তিতে আপনি অন্যান্য উৎস হতে আয় দিয়েছেন, তার একটা প্রমাণ আপনাকে আহ, রাখতে হবে রিটার্নটা সাবমিশন করার সময়। ডকুমেন্টস গুলো আপনি কনসালটেন্ট হিসেবে আপনার আপনার ফাইলে সংরক্ষণ করবেন, একটা কপি করদাতাকে দিয়ে দিবেন, করদাতা সংরক্ষণ করবে, যাতে ভবিষ্যতে ইন ফিউচার যদি কখনো কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, আমার এই তথ্য প্রদানের বিপরীতে যাতে আমি এটার ব্যাখ্যা দিতে পারি, তাহলে আমার মনে হয় কোনো হ্যাসেল হবে না। আর ইনকাম ট্যাক্স অফিস ব্যাখ্যাই যথেষ্ট। ইনকাম ট্যাক্স অফিসকে যদি যথাযথ ব্যাখ্যা দেওয়া যায়, আর ইনকাম ট্যাক্স অফিস যদি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয় বা মনে হয় যে না এখান থেকে কোনো ট্যাক্সের ফাঁকি হয়নি, তাহলে কিন্তু ওই করদাতার বিরুদ্ধে কোনো অ্যাকশন ট্যাক্স অফিস নিবে না। আর যদি ব্যাপারটা এরকম হয়, কোন রকম গুজা মিল দিয়ে বা ব্যাখ্যা উপস্থাপন আমরা যদি করি, আর যদি সেখানে বোঝা যায় যে না ট্যাক্সের ফাঁকি হয়েছে, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স অফিস ওই করদাতার বিরুদ্ধে স্টেপ নিবে, অ্যাকশন নিবে, ইভেন এমন হতে পারে পেনাল্টি পর্যন্ত হতে পারে। ঠিক আছে? দেখুন, আমরা সিরিয়ালি দেখে আসছি যে একজন আহ, বাংলাদেশের প্রেক্ষিতে একজন করদাতার চাকরি হতে আয় থাকতে পারে, ভাড়া হতে আয় থাকতে পারে, কৃষি হতে আয় থাকতে পারে, ব্যবসা হতে আয় থাকতে পারে, মূলধনী আয় থাকতে পারে, আর্থিক পরিসম্পদ হতে আয় থাকতে পারে। এছাড়া একটা উৎস হচ্ছে অন্যান্য উৎস হতে আয় থাকতে পারে। অন্যান্য উৎসের আয় কোনগুলো, এগুলো একটু দেখি। দ্বারা 66 থেকে 69 পর্যন্ত ধারাগুলাতে বলা আছে যে অন্যান্য উৎস হতে আয় কোনগুলো এবং এগুলা কিভাবে কাজ করানো হয়। কোন করদাতা নিম্ন বর্ণিত আয়সমূহ অন্যান্য উৎস হতে আয় খাতের অধীন শ্রেণীভুক্ত পরিগণিত হইবে। কোনগুলা? রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি। রয়্যালিটি জিনিসটা কি? রয়্যালিটি মানে হচ্ছে একটা প্রোডাক্ট ব্যবহার করার এটা সাধারণত বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, কোম্পানির ব্র্যান্ড বা নাম ইউজ করে অন্য জায়গায় ফ্র্যাঞ্চাইজিস, যেটা আর কি ফ্র্যাঞ্চাইজিস বা রয়্যালিটি, একটা সত্যের মাধ্যমে কিছু অর্জন করা। এটা এরকম হয় যে বইয়ের লেখক একটা বই লিখলো, তো বই লিখলো, প্রকাশক প্রকাশ করলো, বিক্রি করলো, প্রতি মাসে লেখককে একটা পার্সেন্টেজ দেয়। দেখি রয়্যালিটি বলা যেতে পারে। একটা কোম্পানির ব্র্যান্ড আমরা ফ্র্যাঞ্চাইজ হিসেবে যদি ব্যবহার করি, এই জাতীয় রয়্যালিটি বা ফ্র্যাঞ্চাইজ জাতীয় যে প্রাপ্তিগুলো আছে, এগুলাই অন্যান্য উৎস হতে আয় খাতে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে? লাইসেন্স ফি হতে পারে, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি। ঠিক আছে? স্পর্শাতীত সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয়। ঠিক আছে? সরকার প্রদত্ত নগদ ভর্তুকি, মানে এটাকে বলা হয় ক্যাশ সাবসিডি। সরকার দিল, করোনার সময় সরকার ক্যাশ সাবসিডি প্রদান করেছিল অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে, তাহলে এটা ওইখানে আসবে। খনিজ মজুদ ও হাইড্রোকার্বন, ঠিক আছে, সুনাম ব্যতীত অন্য কোনো পরিসম্পদ যা প্রাকৃতিক বা কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট হস্তান্তরিত অর্জিত নয়। এটা আসলে যখন আপনার আপনি যে ফাইলটা করতেছেন ওইটার সাথে সম্পৃক্ত থাকবে, তখন ব্যাপারটা বোঝা যাবে যে আসলে এইগুলা কি জাতীয় হয়ে থাকে, ঠিক না? এখানে সবচেয়ে বোল্ড করে যেটা বলা, এটা কিন্তু আগে ছিল না, গত 2 বছর ধরে এটা শুরু হয়েছে। যে কোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামে অভিহিত হোক না কেন। আমার এক রিলেটিভ কিছুদিন আগে আমাকে ফোন দিল, উনি ওনার ট্যাক্স ফাইলটা করতে চাচ্ছেন, ওনার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে লাখ পাঁচেক টাকা উঠছে আর কি অনুষ্ঠান। তাহলে এই টাকাটা উনি ট্যাক্স ফাইলে কোথায় দেখাবেন? তখন আমি বললাম, এটা আপনার উপহার, এবং এই উপহারটা আপনাকে অন্যান্য উৎস হতে আয় খাতে দেখাইতে হবে। একটা সময় ছিল যে স্বর্ণ উপহার পেলাম, স্বর্ণটা আমরা ট্যাক্স ফাইলে রেখে দিলাম, এটা কোনো ট্যাক্স লাগতেছে না। কিন্তু এখন আলটিমেটলি যে বিষয়টা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে আপনি যাই কিছু পান না কেন, যে দামই পান না কেন, সেটা যদি অনুদান বা উপহার হয়, দান হয়, এই প্রাপ্তিটা আপনি ট্যাক্স ফাইলে দেখানোর জন্য আইনগতভাবে যে কথাটা বলা আছে, অন্য অন্য উৎস হতে আয় খাতে আপনাকে দেখাইতে হবে। এটার কোনো বিকল্প নেই। আইনে কি বলে, এখন ধরেন বিয়ের অনুষ্ঠানে 5 ভরি স্বর্ণ উঠলো, সরাসরি স্বর্ণটা আপনি কোথায় দেখাবেন? স্বর্ণটা দেখাবেন সম্পদ ও দায় বিবরণীতে। হুট করে তো আপনি দেখাইতে পারবেন না, আপনাকে প্রথমে আয় দেখাইতে হবে যে স্বর্ণ আহ, যে প্রাপ্তি, সে প্রাপ্তি বাবদ কত টাকা। হ্যাঁ, এটা ফিগারটা দিতে হবে আয়, এরপরে গিয়ে ফান্ড তৈরি করার পরে আপনি আপনার ফাইলটাতে কিন্তু ঢুকাইতে পারবেন। এই জন্য আপনি একটা উপহার পেলাম আর সেটা হুট করে সম্পদ দেখিয়ে দিলাম, সেটা কিন্তু ফান্ড ক্রিয়েট হলো না। ফান্ড ক্রিয়েট করার জন্য আপনাকে
ইনকামটাতে আগে প্রদর্শন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। ঠিক আছে। যে কোনো দান অনুদান বা উপহার এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন হয়, আমি দেখে আসছি প্রতিদিনই এই জাতীয় প্রশ্ন আমার কাছে আসে, অনেকে ফোন করে জানতে চায় দান অনুদান উপহার এগুলা আসলে আয়, হ্যাঁ আয়। তবে হ্যাঁ, এখানে একটা সীমাবদ্ধতা আছে। এই দান অনুদান উপহারটা যদি 6টা সম্পর্কের ভিতরে হয়, স্বামী স্ত্রী আপন ভাই বোন পিতামাতা বা সন্তানের নিকট হইতে এরূপ কোন অর্থ গ্রহণ করালে উহা দাতা ও গ্রহীতা রিটার্নে যদি প্রদর্শিত থাকে, তাহলে আবার সেটার উপর ট্যাক্স দিতে হবে না। স্বামী স্ত্রীকে দান করলো, স্বামীর ফাইলে মাইনাস, স্ত্রীর ফাইলে প্লাস, এটা ব্যাংক ট্রান্সফার থাকতে হবে না, মানে দুইজনের রিটার্নে প্রদর্শিত থাকলে হবে। কিন্তু সুন্নতে খাতনা অনুষ্ঠানের ভদ্রলোক যে দানগুলা পেলো বা উপহারগুলা পেলো, এগুলো তো রিটার্ন গুলাতে মাইনাস করার সুযোগ নেই, তাই না? ওই 6 সম্পর্ক ব্যতীত অন্য কারো কাছ থেকে পেয়েছে, তাহলে ওই ক্ষেত্রে এটা অন্যান্য উৎস হিসেবেই আপনাকে দেখাইতে হবে। গোষ্ঠী বীমা পলিসি হইতে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ বা সুবিধা হওয়া যে নামে অভিহিত হোক না কেন, আর ধারা 30 এর দফা ক হইতে চ এ বর্ণিত কোনো খাতের শ্রেণীভুক্ত হয় নাই এরূপ কোনো উৎস হইতে আয়, মানে এখানে ধারা 30-এর ক থেকে চ পর্যন্ত বলা আছে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়। ক থেকে চ পর্যন্ত এটা বলা আছে। তো এটার ভিতরে শ্রেণীভুক্ত করা যায় না এরকম কোনো আয় থাকলে সেটা অন্যান্য উৎস হতে আয় খাতে অন্তর্ভুক্ত করা হবে। খুব সহজভাবে একটা উদাহরণ আমি একটু উপস্থাপনা করি। এখানে দেখেন বলা আছে ধারা 66 13-তে কি বলা আছে, যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনো ভাবে কোনো অগ্রিম ঋণ বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসেবে সর্বোচ্চ 5 লক্ষ টাকার অধিক পরিমাণে কোনো অর্থ গ্রহণ করেন, সেক্ষেত্রে উক্ত গৃহীত অর্থ যে বছরে অগ্রিম ঋণ বা অন্য কোনো প্রকার ডিপোজিট হিসেবে গৃহীত হয়েছিল সে আয় বর্ষে উক্ত করদাতার অন্য অন্য উৎস হতে আয় খাতে আয় সেটা অন্তর্ভুক্ত হবে। তবে এই ক্ষেত্রে শর্ত থাকে যে 6 সম্পর্ক স্বামী স্ত্রী পিতামাতা আপন ভাই বোন এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এটা আমি একটু সিম্পলি বুঝাই। ধরুন মিস্টার রহিম সাহেব তার বন্ধু করিম সাহেবের কাছ থেকে 6 লক্ষ টাকা লোন নিল। এই যে লোন নিল, এই লোনটা যদি ব্যাংকে না নিয়ে থাকে, তাহলে মিস্টার করিম সাহেবের ফাইলে এটা অন্যান্য উৎসের আয় হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ট্যাক্স অফিস করে দিবে। বুঝতে পেরেছেন? আর সেটা যদি 5 লাখ পর্যন্ত হয়, যেমন ধরেন 5 লাখ, তাহলে এটা ব্যাংক বাধ্যতামূলক না, শুধু রিটার্নে প্রদর্শিত থাকলেই হবে। দুইজনের রিটার্ন থাকতে হবে, যদি প্রশ্ন করেন যে যার কাছ থেকে ঋণটা নেওয়া হয়েছে তার রিটার্নই নাই, তাহলে কিভাবে প্রদর্শিত করবো? তাহলে তো আর আইনের অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারতেছেন না, তাহলে আপনি ঋণ নিতেই পারেন না। বুঝতে পেরেছেন? যেহেতু আপনার ট্যাক্স রিটার্ন আছে আর যার কাছ থেকে ঋণ নিচ্ছেন তার ট্যাক্স ফাইলেই নাই, তাহলে আপনি ঋণ নিতেই পারেন না। ব্যাপারটা এরকম, আইনের অ্যাপ্লিকেশনটা হচ্ছে দুইজনের ফাইলেই প্রদর্শিত থাকতে হবে। আর এটা খুব কমন একটা সিম্পল একটা জিনিস একটু বুঝায় অন্য অন্য উৎসের আয় কোনগুলা হতে পারে। ধর আপনি একজনকে কনসালটেন্সি দিলেন, সে ব্যবসা করে, তার ব্যবসার ব্যাংক ডিপোজিট হিসেবে ধরুন 50 লক্ষ টাকা আছে, তাহলে আপনি যখন ট্যাক্স ফাইলটা করলেন তার সেল ধরলেন 45 লক্ষ টাকা, কিন্তু ব্যাংকে জমা আছে 50 লক্ষ টাকা। ঠিক আছে? আপনি অজ্ঞতাবশত, অসাবধানতায় আপনি 45 লক্ষ টাকা সেল ধরলেন, হ্যাঁ? তাহলে বাকি এখানে আরো 5 লক্ষ টাকা যেটা ব্যাংকে জমা হয়েছে কিন্তু আমার ব্যাখ্যা নেই, এই 5 লক্ষ টাকা হবে অন্য অন্য উৎস হতে আয়। ঠিক আছে? ট্যাক্স অফিস এটা অন্য অন্য উৎস হতে আয় খাতে ধরে নিয়ে তারা ট্যাক্স ধরে দিবে। আপনি যদি এখানে 50 লক্ষ টাকায় সেল দেখান, তাহলে কিন্তু এটার উপর আপনি প্রত্যক্ষ খরচ বাদ দিয়ে, গ্রস প্রফিট বের করে 1/3 বাদ দিয়ে নেট প্রফিট বের করে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারতেন। কিন্তু এখানে যে ট্যাক্স অফিস যখন ধরবে যে আপনি আপনার ব্যাংক ডিপোজিটে আছে 50 লক্ষ, কিন্তু আপনি সেল দেখিয়েছেন 45 লক্ষ, বাকি 5 লক্ষ কি আপনি যদি বলেন যে এটা আমার সেল, তখন কিন্তু আর কাজে দিবেন। তখন ট্যাক্স অফিস এই 5 লক্ষ টাকাকে, এই টোটাল টাকাটা কি অন্য অন্য উৎস হতে আয় খাতে অন্তর্ভুক্ত করে ট্যাক্স দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আপনাকে সচেতন ভাবে তথ্যগুলা কিন্তু প্রেস করতে হবে। তাহলে আপনার এখানে ব্যাংক জমা আছে 50 লাখ, আপনি যদি 55 লক্ষ টাকা সেল দেখাইতেন, তাহলে কিন্তু এখানে ট্যাক্স অফিস খুঁজে পাইতো না, অন্যান্য উৎসের আয় খুঁজে পাইতো না, তাই তো কি? ওই জন্য আপনাকে সচেতন ভাবে এই ক্রিয়াগুলো দেখাইতে হবে। এটাও কিন্তু ধারা 66-তে বলা আছে। ধারা 66 ধুয়ে বলা আছে যে এনি ডিপোজিট এনি সাম ক্রেডিটেড ইন ব্যাংক ডিপোজিট, অর্থাৎ ব্যাংকে জমা যে কোনো পরিমাণ
যদি ব্যাখ্যা না থাকে, যতটুকুর ব্যাখ্যা না থাকে ততটুকু অন্য অন্য উৎসের আয় হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। জাস্ট থিওরিটিক্যাল ইস্যুস গুলা খুব কম ছিল, এতটুকুই। তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটা রিটার্নে চলে যাব। এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে পিএফ এর মুনাফা, পিএফ ফান্ডের যে মুনাফা হয়, এই মুনাফাটা কি আর্থিক পরিসম্পদ হতে আয়? না, আর্থিক পরিসম্পদ হতে আয় না। এটা হচ্ছে বেতন খাতে আয়। ঠিক আছে, স্যালারি ইনকাম এটা। হ্যাঁ, এটা আমরা যখন রিটার্নটা ফিল আপ করবো, তখন এমপ্লয়মেন্ট যে খাতটা আছে ওখানে পিএফ ইন্টারেস্ট নামে একটা ঘর আছে। ওই পিএফ ইন্টারেস্টে এই টাকাটা দিতে হবে। অর্থাৎ পিএফ ফান্ডের যে ইন্টারেস্ট, সেটা আবার আর্থিক পরিসম্পদ হতে আয় না। ঠিক আছে, দু একজনে প্রশ্ন করতে চাচ্ছেন, আমি দু একটা প্রশ্ন নিবো, এরপরে প্র্যাকটিক্যালি এই রিটার্নটাতে চলে যাব। আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে আর কি। হ্যাঁ, আপনারা বিরক্ত হইবেন না, একটু ঠান্ডা লাগছে আমার। আমি তারপরে চেষ্টা করতেছি ক্লাসটা স্পন্টানিয়াসলি শেষ করার জন্য, ইনশাল্লাহ শেষ করতে পারবো আশা করি। দু একটা প্রশ্ন নিচ্ছি আমি, হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে চাচ্ছেন। শরীফ আল মামুন ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি প্রশ্ন করুন ভাইয়া, আপনাকে মিউট করে দিয়ে, আনমিউট করে দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলেন। স্যার আমাদের ক্লাস রেকর্ড গুলো তো দিলেন না। আমরা তো ক্লাস তো করতে করতে তো আগের গুলো সব তো ভুলে গেছি। আচ্ছা আপনি যদি আচ্ছা, না, ক্লাসের শেষে যদি রেকর্ড গুলো দিতেন, তাহলে আমরা যে গত 3 দিন যে ক্লাস হলো না, এই জি 3 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করে একটা ভালো একটা অবস্থানে যেতে পারতাম। বাট প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সব তো মাথা থেকে চলে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে দিয়ে দিব। আমি একটু ঠান্ডা জনিত অসুস্থতার কারণে এই কাজটা করা হয়নি, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। দেখি কালকে আপনারা একটু কষ্ট করে সবাই আমার গ্রুপটাতে আপনাদের ইমেল গুলা দিয়ে দিয়ে, হ্যাঁ, তাহলে আমি ক্লাস সব করে ইনশাল্লাহ মেলে দিয়ে দিব। ঠিক আছে। আর আজকে তো ক্লাস মনে হয় শেষ। আরো একটা ক্লাস কি বৃদ্ধি করা যায় কিনা, যে ওভারঅল একটা দিন মানে কম্পিউটারে বসে আমরা একটা রিটার্ন ফুলফিল করলাম, এটা ফুল আচ্ছা দেখলাম আর কি। দেখে একটা ক্লাস যদি একটু অ্যাড করা যায়, আমার পক্ষ থেকে আর কি বললাম। আচ্ছা, থ্যাংক ইউ শরীফ আলম ভাই, আপনি যেটা বলছেন আপনাকে স্বাগত। আমি সময়ে সময়ে বিভিন্ন পার্সপেক্টিভে ক্লাস নিয়ে থাকি, ফ্রি ক্লাসই থাকবে। হয়তোবা হুট করে ঘোষণা করা যাচ্ছে না যে কবে ক্লাসটা নিতে পারবো। আম, আমরা যেহেতু আমি আশা করতেছি যে এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস তো টোটালি ই রিটার্ন সাবমিশনের সময় আছে। এমন হতে পারে জানুয়ারি মাসটা আমরা পেতে পারি, সো একটা বিশাল গ্যাপ হয়ে যেতে পারে। ওখানে হয়তো কোনো একদিন আমরা গ্রুপটাতে ঘোষণা করে হয়তো আরো একদিন আমরা এঙ্গেজ হবো আর কি, যারা আছে আমাদের বিভিন্ন গ্রুপ গুলাতে। আমরা একটা ফ্রি সেমিনার ইনশাল্লাহ করবো, হ্যাঁ। ঠিক আছে, তো আর এখন এই রিটার্ন মুহূর্তে এটা ঘোষণা রিটার্নের দিতে পারতেছি রিটার্নের না। ডেট কি চেঞ্জ, আর আর কি বৃদ্ধি পাবে? এই 31 ডিসেম্বরের পরে কি আবার যাবে? আচ্ছা, এখন পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন সাবমিশনের সময় আছে। হয়তো বা এমন হতে পারে জানুয়ারিটাও আমরা পেতে পারি। এটা বলা যাচ্ছে না কনফার্ম করে আর কি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখন সময় না পেলেও অসময়ের রিটার্ন গুলাও তো ই রিটার্নে সাবমিশন করতে হবে, তাই না? যেহেতু ই রিটার্নের প্রক্রিয়াটা শুরু হয়ে আসছে, সো ই রিটার্নটা হয়তো বা দেখা গেছে যে আপনি আপনি যখন নর্মাল রিটার্ন সাবমিট করবেন, সময়টা চলে যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপরে সময় নির্দিষ্ট সময়সীমার পরে রিটার্ন আমরা সাবমিশন করতে যাব, তখন ধারাটা শুধু চেঞ্জ হবে, কিন্তু আমাদের সাবমিশন প্রক্রিয়াটা ই রিটার্নই থাকবে। সো আমরা আশা করবো যে হয়তোবা নেক্সট টাইম কিছুদিন পরে আবার একটা সেশন আমরা ফ্রি একটা সেশন ইনশাল্লাহ নিবো এবং আপনাদেরকে গ্রুপে বলে দিব, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আমরা একটা প্র্যাকটিক্যাল রিটার্নে চলে যাচ্ছি যে আর্থিক পরিসম্পদ হতে আয় আর হচ্ছে অন্যান্য উৎস হতে আয় যদি থাকে কোনো করদাতার, তাহলে তার আয়টাকে কিভাবে ই রিটার্নে প্রদর্শন করতে হয়, হ্যাঁ, সেটা আমরা দেখবো। আমি একটা প্র্যাকটিক্যাল ই রিটার্নে চলে যাব। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান গ্রুপে একটু লিখলে আমি প্রশ্নগুলা ক্লাসের ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আমরা দেখি, আমি 2 দিন একটু ঠান্ডা জনিত অসুস্থতার কারণে কাজ করতে পারিনি 2-3 দিন ধরে। ইনশাল্লাহ দিয়ে দিব আগামীকালকে, দেখি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন নেই, একটু একটু চ্যাট বক্সে লিখতে পারেন অথবা হ্যান্ড রাইজ করতে পারেন। পিয়াস ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন।
আচ্ছা নোমান ভাই, মেইন বিষয়টা জি। হচ্ছে ওই ক্যাপিটাল গেইন যেটা ওই দিন করলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, দিন হ্যাঁ। আমি একটা জমির করতে গেলাম। মানে ওই জমিটা কিনছে হচ্ছে 5 জনে। তো ওইখানে তো 3 নাম্বার একজনেরটা দেওয়া যাচ্ছে আর বাকি 4 জনেরটা দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করবো? আর হচ্ছে যেটা সঞ্চয়পত্র এনকেশমেন্ট হয়েছে, এনকেশমেন্টটা কোথায় দেখাবো? আচ্ছা, আচ্ছা। সুন্দর, চমৎকার দুটা প্রশ্ন করেছেন। তো প্রথমে সঞ্চয়পত্র ইস্যুটা বলি, সেটা হচ্ছে এনক্যাশ নামে একটা গড় ই রিটার্নে যখন আমরা ইনকাম হিসেবে সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা দিব, তখন হাতের ডান পাশে এনক্যাশ দিয়ে বক্স ক্রিয়েট করা আছে। বক্সে যদি টিক মার্ক করে রাখি, তাহলে এটা আলটিমেটলি আর অ্যাসেটস এন্ড লাইবিলিটিস পেজটাতে যাবে না। ঠিক আছে, এটা শুধু ইনকামই প্রদর্শিত হবে, এটা এনগেজমেন্ট হয়ে যাবে আলটিমেটলি। 2 নম্বর যেটা বলছেন মূলধনী আয়ের ক্ষেত্রে, জমি আমি বিক্রয় করছি 5 জনের কাছে, 5 জন আমার কাছ থেকে জমিটা কিনে নিয়েছে। ওখানে তো একজনের টিন দেওয়ার সুযোগ আছে, আমরা একজনের টিনই দিব। আমাদের জানেন, আমাদের ই রিটার্নের যে সফটওয়্যারটা, এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। একটা সময় ছিল এতটা আপডেট ছিল না, কিছু লিমিটেশনস এখনো আছে, এগুলো একটু সংশোধন করা হচ্ছে। একটা সময় দেখা যাবে যে প্রত্যেকের টিন গুলাই দেওয়া যাবে, হ্যাঁ? এখন একটা টিনই দেওয়া যাচ্ছে, একজনের টিনই দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আর দুই একটা প্রশ্ন যদি থাকে আমরা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল রিটার্নে চলে যাই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল রিটার্নে চলে যাই। আপনারা খুব অভ্যস্ত হয়ে গেছেন আশা করি কয়েকদিনে ই রিটার্নে, যে ই রিটার্নে কিভাবে আসলে সফটওয়্যারটাতে লগ ইন করতে হয়। তো ই রিটার্ন যে সফটওয়্যার বা সার্ভার, সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে কি করতে হবে, সাইন ইন করতে হবে। itaxnbr.gov.bd দিয়ে সার্চ করা যায়, অথবা ই রিটার্ন লিখেও সার্চ করা যায়। ঠিক আছে, আমি ই রিটার্ন লিখে সার্চ করি। এই যে ই রিটার্ন, ঠিক আছে। ই রিটার্নে সার্চ করলে পরে এখানে যে আমাদের কাঙ্ক্ষিত সিস্টেমটা, এটা চলে আসছে। এখান থেকে আমরা ই রিটার্নের যে কাজ সেটা করব। ই রিটার্নের যদি একটা প্রেস করি, এখানে আমাকে বলতেছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আপনার কি অলরেডি এখানে অ্যাকাউন্ট ওপেন করা আছে? আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে প্রেস করুন। যেখানে যদি প্রেস করি, তাহলে কি হয়, এখানে একটা টিন চাবে। তাহলে আমি একটা টিন দিই। দেওয়ার পরে এখানে কি বলে দেখেন। এখানে আমি ভেরিফাই চাপ দিলে এখানে আমার বলতেছে যে এই এটা অ্যাকাউন্টটা অলরেডি রেজিস্টার্ড করা আছে। তার মানে এটা অলরেডি রেজিস্টার্ড করা আছে। যদি রেজিস্টার্ড করা না থাকতো, তাহলে একটা ওটিপি যেত। ঠিক আছে, ওটিপি যেত। এই ওটিপি আমি যদি আবার এখানে ওটিপিটা দিতাম, তাহলে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলতো। পাসওয়ার্ড ক্রিয়েট করার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমার এটা অ্যাকাউন্টটা খোলা আছে, কিন্তু পাসওয়ার্ড আমি ভুলে গেছি, তাহলে কি করবো? পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই, আমি যদি আবার লগ ইন করতে চাই, কিন্তু লগ ইন করতে যদি না পারি পাসওয়ার্ডের কারণে, সঠিক পাসওয়ার্ড জানার কারণে, তখন যেটা করতে হবে, সাইন ইনে গিয়ে, ধরুন আমি এখানে টিনটা দিলাম, কিন্তু এখন পাসওয়ার্ডটা আমি মনে করতে পারতেছি না। এই যে নিচে দেখেন লেখা আছে ফরগট পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে যদি আমি প্রেস করি, প্রেস করার পরে যদি আমি টিন দিই, টিন দিলে আমাকে বলে দিবে যে আপনি এর আগে যে রেজিস্ট্রেশন করছিলেন, তখন আপনার মোবাইল নাম্বার ছিল এটা। এই নাম্বারটা এখানে প্রবেশ করান, তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি গেলে পরে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন যদি করা থাকে, তাহলে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টটা যেহেতু ওপেন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, আমি সরাসরি ঢুকে যাচ্ছি। আই এম অলরেডি রেজিস্টার্ড। এই কম্পিউটার দিয়ে তো আমি বেশ কয়েকবার ঢুকছি, যে কারণে এখানে আমারটা সেভ ছিল আর কি। আমি দুই তিনটা লেটার লেখার সাথে সাথেই, মানে ভিজিট লেখার সাথে সাথেই টোটালটা চলে আসছে, তাই না? এই যে এটা হলো টিন, এটা হলো পাসওয়ার্ড, এটা আমি ক্যাপচাটা দেখে দেখে দিলাম। এখন সাইন ইন করবো।
ক্যাপচাটা ভুল দেখাচ্ছে, ক্যাপচাটা আবার দিই। 1-2 সেকেন্ড সময় নিচ্ছে আর কি, ঠিক আছে। আমাকে অ্যাকাউন্টটাতে নিয়ে যাচ্ছে, অ্যাকাউন্টটাতে নিয়ে আসছি। তাহলে এখানে দেখেন, এই যে সিস্টেমটা হাতের বাম পাশে, হ্যাঁ, হাতের বাম পাশে এখানে 3টা হেডিং আছে, হলো হোম, সাবমিশন আর ট্যাক্স রেকর্ড। আমরা ই রিটার্নটা সাবমিশন করব। এটা 25-26 কর বছরের রিটার্ন। আপনি আপনি যদি পিছনে কোনো রিটার্ন সাবমিট করতে চান, তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার খেয়াল করেন, এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা চেঞ্জ করতে হবে। আমি যদি 24-25টা সাবমিট করতে চাই তাহলে করতে পারবো। তাহলে আমাকে এখানে 24-25-এর উপরে প্রেস করতে হবে। প্রেস করলে এখানে বলতেছে দিস অ্যাকশন উইল চেঞ্জ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। অর্থাৎ আপনাকে 24-25 কর বছর নিয়ে যাওয়া হচ্ছে, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন? তখন আপনি চেঞ্জে চাপ দিবেন, চাপ দিলে আপনাকে 24-25 কর বছরে নিয়ে আসবে। তাহলে তার মানে হচ্ছে 24-25 কর বছরের রিটার্নটা আপনি সাবমিট করতে পারবেন। এই যে এখানে 24-25-এ যদি আমি আসি, এই যে এখানে 24-25 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এখন এই মুহূর্তে যে কাজটা হচ্ছে আমার সাথে, সেটা হচ্ছে 24-25-এর কাজ হচ্ছে। তাহলে আমি রেগুলার রিটার্নে যদি যাই, বলতেছে ইউ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন ইন অনলাইন, যে তুমি অলরেডি 24-25-এর রিটার্ন সময় মতো সাবমিট করে দিয়েছো। সো এখন আর সাবমিট করার সুযোগ নেই। কেউ যদি না করে থাকে তাহলে সে করতে পারবে। তাহলে আপনি আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, তার 24-25 রিটার্নটা দিতে চাচ্ছেন, আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি আবার 25-26-এ চলে যাই। 25-26-এ চলে যাওয়ার জন্য 25-26 ক্লিক করতে হবে, এখানে চেঞ্জ চাপ চাপ দিতে হবে। তাহলে আমাকে 25-26-এর যে ফিল্ডটা সেখানে নিয়ে আসবে। ঠিক আছে, 25-26-এর হিস্ট্রিতে নিয়ে আসবে। এখানে রেগুলার রিটার্ন, আর নিচে দেখেন আছে রিভাইস রিটার্ন আন্ডার সেকশন 180(2), অর্থাৎ রেগুলার রিটার্নটা সাবমিট করার পরে 6 মাসের ভিতরে আপনি রিভাইস রিটার্নটা সাবমিট করতে পারবেন, যদি আপনার কাছে মনে হয় কোনো ইনফরমেশন আপনার দেওয়া ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি সেটা কারেকশন করে 6 মাসের ভিতরে আপনি আবার সাবমিট করতে পারবেন। এখন যদি ব্যাপারটা এরকম ঘটে যে আপনি 6 মাস অতিক্রম হয়ে গেছে, এরপরে যদি সাবমিট করতে চান, সেটা আর আপনার রিভাইস রিটার্ন হিসেবে সাবমিট হবে না। ঠিক আছে, এটা একটা বিষয়। এই জন্য 6 মাসের ভিতরে আপনাকে রিভাইস রিটার্ন দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার ভুল হয়েছে, 1 বছর পার হয়ে গেছে, রিটার্ন সাবমিট করছে, তাইলে আমার কি সুযোগ আছে? না, আইনের সুযোগ নাই। আপনার যত ভুলই হোক, আপনি 6 মাসের ভিতরে আপনি কেন স্বীকার করেন নাই, তার মানে সেটা সেটা ভুল না, সেটা আপনি ইচ্ছা করে অপদর্শন করে রেখেছেন। ব্যাপারটা সেটা নির্দেশ করে। এই জন্য 6 মাসের ভিতরে ভুলভ্রান্তি সংশোধন করে রিভাইস রিটার্ন কি করা যাবে, রিভাইস রিটার্ন দাখিল করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন রেগুলার ই রিটার্নটা দিতে চাই। এখানে আমরা একজন করদাতার 2টা আয়ের খাত দেখবো, একটা হচ্ছে আর্থিক পরিসম্পত্তি আয়, আর একটা হচ্ছে অনেক করদাতা আছে যাদের শুধুমাত্র আর্থিক পরিসম্পত্তি আয় আছে, আর কোনো আয় নেই, শুধু সঞ্চয়পত্রের আপনার ইনকাম, আর কোনো আয় নেই। শুধু সঞ্চয়পত্র ইনকাম থাকলে পরে সেটা সেই রিটার্নটা কিভাবে ফিল আপ করা যায় সেটা আমরা দেখবো। বা সঞ্চয়পত্রের সাথে যদি অন্য অন্য উৎসের আয় থাকে, তাহলে সেটা কিভাবে ইনক্লুড করা হয়। তাহলে এখানে কিছু ইনফরমেশন যেগুলো ডিফল্ট করা আছে, এগুলো তো চেঞ্জ করার সুযোগ নাই, আর যেগুলো চেঞ্জ আপনি করতে পারেন সেগুলো করে নেবেন। যেমন এখানে লেখা আছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যদি থাকে, এটা কেমন হতে পারে? যেমন ফ্রিল্যান্সিং হতে পারে, বা রেমিটেন্স হতে পারে। তুমি এটা সহ আজকে নিয়ে যাই, হ্যাঁ, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, টোটালি কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় আছে, হ্যাঁ, এখানে আমি ইয়েস চাপি। তাহলে দেখি এটা কিভাবে আসলে ইনপুট দিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা দিলাম, হ্যাঁ, একটা আয়ের খাত নিয়ে যাচ্ছি যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ টোটালি করমুক্ত কোনো আয়ের খাত আছে কিনা। যদি থাকে তাহলে এখানে ইয়েস চাপতে হবে। ধরে নিই এই করদাতা আছে, এই জন্য আমি এখানে ইয়েস চাপলাম। ঠিক আছে, দেখেন লাইনটা কি লিখছে, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, ইয়েস চাপলাম, তার মানে ভিতরে আমার অ্যাকশন আসবে। এরপরে ওনার আর কি কি আছে, ওনার আছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর ইনকাম ফ্রম আদার সোর্সেস, 2টা হেড নিলাম। নিচে দেখেন আরো কি আছে, এজ এ পার্টনার অফ এ ফার্ম, অর্থাৎ কোনো ফার্মের যদি অংশীদার হয়ে থাকে করদাতা, অর্থাৎ আমি যে করদাতার তথ্যগুলো এখন দিচ্ছি, উনি যদি কোনো ফার্মের অংশীদার হয়ে থাকে এবং ফার্ম থেকে যদি কোনো আয় থাকে তার, তাহলে এটা এটা মার্ক করতে হবে।
এজ এ মেম্বার অফ এন এওপি, এওপি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সনস, কোন ব্যক্তির সঙ্গে সদস্য হইলে সেখান থেকে কোনো আয় থাকলে এখানে টিক মার্ক দিতে হবে। আর ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে যদি কোনো অর্জন থাকে, বাংলাদেশের বাইরে থেকে সব অর্জনই কিন্তু আসলে মানে আপনার কর মুক্ত না, ঠিক আছে? কিছু অর্জন আছে যেগুলা ট্যাক্স দিয়ে দেশে আনতে হয়। ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর, যেমন ইউটিউবিং করে যদি কেউ টাকা উপার্জন করে, আহ, তাহলে কিন্তু এটা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? ইউটিউবিং যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, ওনাদের কিন্তু ট্যাক্স পরিশোধ হয়ে কিন্তু ওনার ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকে, এই টাকাটা ঢুকে। তাহলে বিদেশ থেকে, এটাও তো ডলার, ডলার বা রিমিটেন্স, এটাও রিমিটেন্স, কিন্তু এই রিমিটেন্স ট্যাক্সেবল, ঠিক আছে? আপনি দেখুন তাহলে ট্যাক্স এক্সাম্পটেড কোনটা? ওই রিমিটেন্সটা যেটা একজন শ্রমিক ওই দেশে থেকে টাকাটা দেশে পাঠাচ্ছে ব্যাংকিং চ্যানেল, সেটা রিমিটেন্স, ঠিক আছে? এখানে একটা আছে ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন নট এসেস সেপারেটলি, অর্থাৎ ওয়াইফের ট্যাক্স ফাইল নাই, হাজবেন্ডের ট্যাক্স ফাইল আছে, কিন্তু ওয়াইফের সামান্য একটা ইনকাম আছে। ওয়াইফের ধরুন সেলাই মেশিনের মাধ্যমে সে কিছু টাকা অর্থ উপার্জন করে থাকে, তাহলে এটা হাজবেন্ডের ফাইলে ইনকাম হিসেবে প্রদর্শন করার সুযোগ আছে। আইনটাতে বলা আছে যে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? শুধু ওয়াইফ না, সেটা ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ড, হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ, কিংবা কোনো মাইনর চিলড্রেন যাদের টিন নাই, তাহলে নির্ভরশীল কোনো ব্যক্তির উপরে সে কি করতে পারবে, তার ইনকামটা প্রদর্শিত করতে পারবে। তাহলে আমরা তিনটাই নিচ্ছি, একটা হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, একটা নিচ্ছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, আর একটা নিচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে? সেভেন কন্টিনিউ পরের পৃষ্ঠাতে আসি। এটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে, যে এলাকা সেটাই সিলেকশন করে নিতে হবে, এটা আমি দেই এনি আদার এরিয়া, ঠিক আছে? ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের জন্য কোনো রিবেট আপনি দাবি করবেন? হ্যাঁ আমি দাবি করবো, এই জন্য ইয়েস, দাবি না করলেন নো, ঠিক আছে? ঠিক আছে, দাবি করবো এই জন্য ইয়েস দিলাম। গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, হ্যাঁ ঠিক আছে 50 লাখ, এটা ইয়েস থাকলো। ওন মোটর কার নাই, ঠিক আছে? ওন অফশোর প্রপার্টি মানে বিদেশে কোনো সম্পত্তি আছে কিনা, ঠিক আছে, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্ট হবে কোম্পানি, যদি থাকে ইয়েস দিতে হবে, না থাকলে নো, ঠিক আছে? হ্যাভ এনি হাউস প্রপার্টি, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো, নাই তাহলে নো চাপি, হ্যাঁ ঠিক আছে? আর শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে কোম্পানি, ধরেন এটা ইয়েস দিয়ে নিয়ে যাই, দেখি ইফেক্টটা কি পড়ে, তাই না? আমরা ডিরেক্টর উনি চিন্তা করি, উনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর, শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে আসলে ওই কোম্পানি থেকে কোনো একটা প্রাপ্তি থাকতে পারে, রিমানারেশন থাকতে পারে, অথবা ডিভিডেন্ড থাকতে পারে, এটা কাগজ সাপেক্ষে। একজন কোম্পানির ডিরেক্টর কোম্পানির কাছ থেকে কি পাইতে পারে, রিমুনারেশন পাইতে পারে, পারিতোষিক, যেটা স্যালারির মতো করে ট্রিট করতে হবে। আর এটা হচ্ছে ডিভিডেন্ডও পেতে পারে, লভ্যাংশ পেতে পারে। তো এটা শুধু মুখের কথা না, ওনার অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে, ডকুমেন্টস এর ভিত্তিতে ওনার প্রাপ্তিটা অ্যাড করতে হবে, রিমুনারেশন থাকলে রিমুনারেশনটা অ্যাড করতে হবে, ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ড অ্যাড করতে হবে, ইনকাম হিসেবে আর্থিক পরিসম্পত্তি দেখাইতে হবে, না থাকলে নাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মানে একজন শেয়ার হোল্ডার ডিরেক্টর কোম্পানির কাছ থেকে কি পায়? দুইটা জিনিস পাইতে পারে, রিমুনারেশন পাইতে পারে, ডিভিডেন্ড পাইতে পারে। রিমুনারেশন পাইতে পারে, ডিভিডেন্ড পাইতে পারে। রিমুনারেশনটা কোথায় দেখাবো? স্যালারির মধ্যে দেখাবো, মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেভাবে দেখা সেভাবে দেখাইতে হবে। আর ডিভিডেন্ডটা কোথায় দেখাবো? ডিভিডেন্ড আর্থিক পরিসম্পত্তিতে আয় দেখাবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি থাকে এটা ইয়েস চাপতে হবে, না থাকলে নো, নদী, ঠিক আছে? সেভ ইন কন্টিনিউ দিয়ে পরের পৃষ্ঠাতে আসি। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এখানে ইনফরমেশন গুলো চাইছে আমি। ওনার সঞ্চয়পত্র আছে, আবার এফডিআরও আছে, আবার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টও আছে, তিনটে আমরা দিব। তাহলে প্রথমে সঞ্চয়পত্রে দেয়, এখানে দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আদার দেন পেনশন। সঞ্চয়পত্র দুই ধরনের, একটা হচ্ছে আদার দেন পেনশন, আর একটা হচ্ছে পেনশনার। যারা পেনশনে গিয়ে সঞ্চয়পত্র কিনে তাদেরকে পেনশনার সঞ্চয়পত্র বলে। আর স্বাভাবিক 3 মাস বেদির সঞ্চয়পত্র বা বাংলাদেশের সঞ্চয়পত্র, এগুলো হচ্ছে আদার দেন পেনশনার। তাহলে আদার দেন পেনশনার সঞ্চয়পত্র আছে ওনার, আমি এটা সিলেক্ট করলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা কি দেখে, দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা তুলতেছি, ঠিক আছে? ইস্যু ডেটটা, আচ্ছা এটা যদি এনক্যাশমেন্ট হয়ে যেত, এই যে দেখেন এনক্যাশড শব্দটা লেখা আছে দেখছেন নিচে বক্স, তাহলে এই বক্সে টিক চিহ্ন দিয়ে দিত, ঠিক আছে?
এতটুকুই কাজ, আর কিছু করতে হবে না। যদি এটা এনকেশমেন্ট হয়ে যায় সংশ্লিষ্ট অর্থ বছরে, তাহলে এখানে টিক মার্ক দিয়ে রাখতে হবে। আর যদি এনকেশমেন্ট না হয় তাহলে টিক মার্কটা তুলে দিতে হবে। এই যে এখানে পিয়াস ভাই প্রশ্ন করেছিলেন, এনকেশমেন্ট হলে এখানে টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? এটা এনকেশমেন্ট হয়নি, এই জন্য টিক মার্ক আমি তুলে দিলাম। আরো সঞ্চয়পত্র আছে ওনার। দেখে দেখে তথ্যগুলা নিচ্ছে আর কি। আরো একটা সঞ্চয়পত্র আছে, তাহলে এখানে এড দিয়ে চাপতে হবে। তাহলে সঞ্চয়পত্র এখানে আর 2025 শূন্য। সঞ্চয়পত্র আর নাই, ঠিক আছে? সঞ্চয়পত্র যে কটা ছিল সব দিয়ে দিছি। এখন এফডিআর আছে, তাহলে এফডিআর টা কিভাবে দেবো? এখানে অ্যাড দিয়ে দিবো? না, এখানে আমাদের একটু হ্যাসেল হতে পারে। আমরা এখন সঞ্চয়পত্রের ইনফরমেশনটা দিলাম, দেওয়ার পরে আমাদের সঞ্চয়পত্রের ইনফরমেশন শেষ, মানে আমাদের নতুন আরেকটা জায়গায় যেতে হবে। তাহলে এখানে এই যে এড এনাদার টাইপ, এখানে চাপ দিতে হবে। দেখেন, আমার যদি আরেকটা সঞ্চয়পত্র থাকতো তাহলে আমি এখানে এই এড চাপ দিয়ে আবার লিখতাম। যে এখানে এড চাপ দিয়ে কিন্তু এখানে এফডিআর লেখা যাবে না, এখানে সঞ্চয়পত্র লিখতে হবে। সঞ্চয়পত্র শেষ, আমার এখন এফডিআর আছে, তাহলে আমি এফডিআর টা কোথায় দিব? ঠিক আছে না? এফডিআর টা দেওয়ার জন্য এই যে এড, এই যে উপরে দেখেন আমার ছবিটার নিচে এড এনাদার টাইপ, এখানে প্রেস করতে হবে। প্রেস করলে পরে সঞ্চয়পত্রের ফিল্ডটা ছেড়ে নতুন একটা ফিল্ড চলে আসবে। এখানে আমরা কি করব? এই যে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক অথবা এফআই, এটা সিলেক্ট করব। এখানে আমাদের এফডিআর ডিপিএস এর ইন্টারেস্ট কিংবা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট, সব ইন্টারেস্ট, ব্যাংকের ইন্টারেস্ট এখানে দিতে হবে। তাহলে এখন আমরা একটা এফডিআর দিই, ধরেন জনতা ব্যাংক। অ্যাকাউন্ট টাইপটা কি? এই যে এখানে দেখেন এফডিআর, এখানে কি আছে? ডিপিএস আছে, এফডিআর টার্ম ডিপোজিট আছে, সেভিংস এস এন ডি আদার্স আছে, এফডিআর ডিপিএস আছে, তাহলে এফডিআর টা সিলেক্ট করলাম। ঠিক আছে, এফডিআর ইনফরমেশনটা আমরা দিই। আমি ইনফরমেশন গুলা উম, আমি ডকুমেন্টের ভিত্তিতে দিচ্ছি, অর্থাৎ ইনফরমেশন গুলো অবশ্যই ডকুমেন্টের ভিত্তিতে দিতে হবে। ব্রাঞ্চ নেম হচ্ছে মতিঝিল। অ্যাকাউন্ট নাম্বারটা কত? এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 0100। দেখে দেখে তোলা আর কি, ঠিক আছে? গ্রস ইন্টারেস্টটা কত পাইলাম? গ্রস ইন্টারেস্ট আমি এখান থেকে হিসাব করে দিয়ে দিব। 2224 টাকা। রিলেটেড এক্সপেন্সেস আছে, এক্সাইজ ডিউটি নামে একটা ডিউটি আছে এখানে, ঠিক আছে? 300 টাকা, এটা বাদ। টিডিএস কার্ড আছে 222 টাকা। ইয়ার অফ দ্য এন্ড আছে 1,34,000 টাকা। ঠিক আছে, এই যে এফডিআর দিয়ে দিলাম। এখন আরো এফডিআর যদি থাকে তাহলে এখানে এড চাপ দিয়ে এখানে লিখতে হবে, আরেকটা এফডিআর লিখতে হবে। ধরুন এফডিআর নাই, সেভিংস অ্যাকাউন্ট আছে, তাহলে সেভিংস অ্যাকাউন্টটা দিতে হবে। তাহলে সেভিংস অ্যাকাউন্টটা যদি আমি দিতে চাই, আমাকে কি করতে হবে? এই যে এখান থেকে প্রথমে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। একটু ভালোভাবে বুঝে নিতে, সবারই থাকে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট সবারই থাকে। অনেক সময় সিল্লি মানি হওয়ার কারণে সেভিংস অ্যাকাউন্ট আমরা দিতে চাই না, দিয়ে দিব কিন্তু আমরা এটা দিয়ে দিতে হবে। এই যে জনতা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, এটা কোথায়? মতিঝিল। গ্রোস ইন্টারেস্ট কত টাকা? এই যে এখানে লেখা আছে, অল্প টাকা, মাত্র 1456 টাকা। ঠিক আছে, রিলেটেড এক্সপেন্স আছে 1230 টাকা।
আর এখানে ট্যাক্স আছে 219 টাকা। এন্ডিং ব্যালেন্স আছে 21,038 টাকা। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখন ধরেন আরো কোনো একটা থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, তাহলে ডিপিএস টা এখানেই দিতে হবে, যে এড এ চাপ দিয়া এখানে ব্যাংক সিলেক্ট করি, জনতা। তো ডিপিএস, এফডিআর, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট সব এখানে দিতে হবে, জনতা ব্যাংক। এটা কি ডিপিএস, ডিপিএস সিলেক্ট করলাম। কোথায় ব্রাঞ্চটা? মতিঝিল। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখি। গ্রোস ইন্টারেস্ট কত ডিপিএস থেকে? ধরেন এখানে পাওয়া গেছে 5,200 টাকা। রিলেটেড এক্সপেন্স নাই, নাই মানে শূন্য দিব। আর টিডিএস হচ্ছে 520 টাকা। ডিপিএস এর টোটাল ফি হচ্ছে 2,15,000, 2,45,000 টাকা। ঠিক আছে, দিয়ে দিলাম। আরো কিছু থাকতে পারে, থাকলে পরে এখানে এড দিয়ে প্রেস করে লিখতে হবে। ধরুন ওনার আর কিছু নাই, তাহলে এই তিনটাই। তাহলে এখন আমরা সেভ ইন কন্টিনিউ দিয়ে পরে আসি। ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস কোনগুলো? এখানে দেখেন, ইনকাম টাইপ আছে এখানে, রয়্যালিটি আছে, পেমেন্ট ফ্রম ডাব্লিউপিপিএফ। ডাব্লিউপিপিএফ মানে হচ্ছে ওয়ার্কার্স পার্টিসিপেশন প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ডাব্লিউপিপিএফ থাকে, এবং এটার এগেইনস্টে অবশ্যই ট্যাক্স কাটা থাকে। এটা এখানে দিতে হবে, এটা স্যালারির সাথে দিতে হবে না, বা দেওয়া যাবে না। ডাব্লিউপিপিএফ টা এখানে দিতে হবে। লাইসেন্স ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি, ইনকাম ফ্রম ইনট্যানজিবল অ্যাসেটস, তারপর হচ্ছে ক্যাশ সাবসিডি, লটারি, পাজল, কার্ড গেম, অনলাইন গেম ওর সিমিলার, আদার সোর্সেস উইথ টিডিএস, অ্যামাউন্ট রিসিভ ফ্রম গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, এনি আদার ইনকাম, ইনকাম সাবজেক্ট টু রিডিউস রেট। আমি এখানে এনি আদার ইনকাম দিলাম। দেন ওনার টিউশনি বাবদ একটা ভালো ইনকাম আছে। ঠিক আছে না? পার্টিকুলার এখানে টিউশনি দিলাম। পেমেন্ট অথরিটি, এটাও টিউশনি দিয়ে দিই। এখানে একটা ডেট দিতে হবে, তো 3/6/2025। টিউশনি বাবদ টোটাল বছরের প্রাপ্তি আছে তার, উম, ধরেন প্রতি মাসে 2টা টিউশনি করে, আরো বেশি করে প্রতি মাসে ধরেন 20,000 টাকা করে, বা আরো বেশি দিয়ে দিই। প্রতি মাসে টিউশনি করে 50,000 টাকা, তাহলে বছরে 6 লাখ। ট্যাক্স বাইর করি আমরা, হ্যাঁ, যেহেতু রিবেটের হিসাব করবো। 6 লাখ টাকা এখন টিউশনি গুলো বাসায় বাসায় গিয়ে করে, জাস্ট খালি রিক্সা করার যে খরচটা, তাহলে এখানে আপনি 1/3 খরচ দাবি করতে পারবেন না। অল্প কিছু টাকা খরচ আপনি দেখান, 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে সেভ ইন কন্টিনিউতে পরের পৃষ্ঠাতে যাই। ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে কি কি আছে দেখেন। এই যে ফরেন রিমিটেন্স আছে, সফটওয়্যার এন্ড আইটি বিজনেস, ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেম্পটেড বন্ড অর সিকিউরিটিজ, ওয়েলফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, রিওয়ার্ডস ফ্রম গভর্নমেন্ট, ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইজ, ইনকাম ফ্রম পেনশন। কেউ যদি পেনশনে টাকা পায় তাহলে এখানে দিতে হবে। ইউনিভার্সাল পেনশন স্কিম, আদার এক্সামশন আন্ডার 6 শিডিউল পার্ট 1, এক্সামশন বাই এসআরও। তাহলে আমি এখানে ফরেন রিমিটেন্স একটা ইনকাম দেখাচ্ছি। টোটাল রিমিটেড অ্যামাউন্ট কত টাকা? মানে এই করদাতার ছেলে বিদেশে থাকে, 5 লক্ষ টাকা ভরণ পোষণ হিসেবে পিতাকে পাঠিয়েছে, 5 লক্ষ টাকা। কান্ট্রি অফ অরিজিন সৌদি আরব। সোর্স অফ ইনকাম, কান্ট্রি অফ আর্নিং হচ্ছে সৌদি আরব। সোর্স অফ ইনকামটা কি? ওখানে কি করে? সে ফিল্টারিং এর কাজ করে, রাজমিস্ত্রির কাছে ফিল্টারিং বা এই জাতীয় কাজ আর কি, কনস্ট্রাকশনের কাজ। নেম অফ দ্য এমপ্লয়ার, কোম্পানির নাম দিতে হবে, ইয়েন তাই। ঠিক আছে, সৌদি আরবের একটা কোম্পানি। মোড অফ রেমিটেন্স, কিভাবে রেমিটেন্সটা দেশে আনা হয়েছে? দুইভাবে আনা যায়, একটা ব্যাংকিং চ্যানেল, একটা হচ্ছে ফরেন কারেন্সি ডিক্লারেশন কাস্টমস পয়েন্ট। ব্যাংকিং চ্যানেলে আসছে, কারণ ব্যাংকের নাম দিতে হবে, জনতা ব্যাংক। অ্যাকাউন্ট নেম দিতে হবে, অ্যাকাউন্ট নেমটা কি? মিস্টার করিম। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কত? ঠিক আছে, দিতে হবে। তাহলে এই টোটাল 5 লক্ষ টাকাই তার ট্যাক্স এক্সেম্পটেড। খেয়াল করেন ট্যাক্স এক্সেম্পটেডটা আমরা কিভাবে দিয়েছি। ঠিক আছে, ইনফরমেশন গুলো ঠিকঠাক করে দিয়ে দিতে হবে, তথ্যগুলো ভুল দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার আপনি কিভাবে পাবেন? এটা ওনার পাসপোর্ট ভিসার সিলের কপিটা নিতে হবে, কিন্তু ফটোকপিটা নিলে এখানে লেখা আছে যে আসলে কোন কোম্পানিতে উনি চাকরি করেন। 7 কন্টিনিউতে আমরা পরের পৃষ্ঠাতে আসি। এই যেখানে হচ্ছে রিবেটের গড়গুলা। ঠিক আছে,
রিবেট এখন উনি রিবেট নিতে পারবে, ওনার কিন্তু সঞ্চয়পত্র 30/6/2025 তারিখের ভিতরে, 1/7/2024 থেকে 30/6/2025 তারিখের ভিতরে ওনার সঞ্চয়পত্র কিনা ছিল। তাহলে এটা রিবেট নেওয়ার জন্য যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্রতে যদি আমি ইনপুট ফ্রম ইনকামে প্রেস করি, তাহলে এখানে কিন্তু রিবেট নেওয়ার সুযোগ আছে, দেখছেন। এখন ধরেন ডিপিএস এরও রিবেট আছে, উনি ডিপিএস জমা দেন মান্থলি 5,000 টাকা করে, বছরে 60,000 টাকা। ডিপিএস টা আমরা কোথায় দিব? ওই যে ডিপোজিট পেনশন স্কিম। তাহলে এখানে ডিপিএস এর ব্যাংকের নাম লিখতে হবে, ধরেন জনতা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট 60,000 টাকা। তাহলে অ্যালাউয়েবল অ্যামাউন্ট 60,000 টাকা, ডিপোজিট অ্যামাউন্ট বেশি হইতে পারতো, 1,50,000 টাকা হইতে পারতো, তাহলে এই ক্ষেত্রে 1,20,000 টাকা অ্যালাউয়েবল অ্যামাউন্ট হবে। অর্থাৎ ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত রিবিটের জন্য কার্যকর হবে, আর বাকি টাকাটা রিবিটের জন্য কার্যকর হবে না। ঠিক আছে, এরকম আরো কিছু থাকলে সেটা দিয়ে দিতে হবে। কোন কোন জায়গায় রিবেট পাওয়া যায়, কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে পরে রিবেট পাওয়া যায়, লিস্টটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। দেখেন, লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট পেনশন স্কিম, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এন্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, listed stocks or shares, general provident fund, recognized provident fund, approved superannuation fund, approved benevolent and group insurance fund, Zakat fund under Zakat Management Act 2023, universal pension scheme, others। অর্থাৎ যে যে জায়গায় ইনভেস্টমেন্ট করলে পরে রিবেট পাওয়া যায়, ওই ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানে ওই ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে, তা না হলে আপনি রিবেটটা দাবি করতে পারবেন না। একটা প্রশ্ন অনেক সময় আমি শুনে থাকি, সেটা হচ্ছে এফডিআর এর কোনো রিবেট আছে না। এফডিআর কিনলে পরে এই রিবেটের কোনো ইস্যুস জড়িত না। ডিপিএস এর আছে, সঞ্চয়পত্রের আছে। ঠিক আছে, সেভেন কন্টিনিউ আমরা পরের পৃষ্ঠাতে আসি। এখন এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার এরকম ক্লাসেস অনুযায়ী আপনি আলাদা আলাদা করে দিবেন। এখানে স্বাভাবিক এক্সপেন্ডিচার হিসেবে বলা আছে যে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং এন্ড আদার এসেনশিয়ালস 2 লক্ষ টাকা। অ্যাকোমোডেশন এক্সপেন্স লিভিং ইন হিজ ওন হাউস, এটা দিয়ে দিলাম। এটা আপনার যদি যে যে খরচ আছে এই খরচগুলো দিতে হবে। যেমন ধরেন উনি আদার ট্রান্সপোর্টেশনে 24,000 টাকা খরচ করছে ধরেন ওনার ক্ষেত্রে, আরো বেশি 36,000 টাকা, 36,000 টাকা আমরা লিখিয়ে দিব। এডুকেশন এক্সপেন্সেস বাবদ যে খরচ যদি থাকে, ধরেন ওনার নাই, তাহলে এটা বাদ। ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল ওর আদার্স স্পেশাল এক্সপেন্সেস নামে যদি কোনো খরচ থাকে সেটা দিতে হবে। গত বছর ট্যাক্স বাবদ কিছু টাকা উনি দিয়েছিল, সেটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, আর আদার কোনো এক্সপেন্স থাকলে সেটা দিয়ে দিতে হবে। দিলে পরে এখানে টোটাল কত টাকা, 3,38,600 টাকা। রিজনেবল হবে আর কি। এই পেজটাকে IT10BB বলা হয়। এক্সপেন্স রিচার্জের যে পেজটা, এটাকে IT10BB, মানে দুইটা বি, বাংলাদেশের যে বি, বিবি। আর অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর পেজটাকে বলা হয় IT10B, মানে একটা বি, সিঙ্গেল বি। আপনারা এই শব্দটা অনেক সময় শুনে থাকবেন। IT10BB যেটা, এটা পারিবারিক খরচ, খরচের খাতগুলো এরকম খাত অনুযায়ী ভাগ করে আপনাকে দিতে হবে। সেভেন কন্টিনিউতে আসলে পরে আমার অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর পেজটা চলে আসতেছে। অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর পেজটাতে আমাকে কি দিতে হবে, যাবতীয় সম্পদ এবং দায়ের বিবরণ দিতে হবে এখানে। বুঝতে পেরেছেন? আমি এটা তাহলে দিচ্ছি। প্রথমেই ওনার নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছরের নেট ওয়েলথটা এখানে বসায় দিই। গত বছর ওনার নেট ওয়েলথ ছিল ধরুন 60 লক্ষ। ঠিক আছে, এখন আমরা এখানে স্বাভাবিকভাবে ওনার কোন কোন জায়গায় টাকাগুলো আছে, সম্পদগুলো আছে, এটা মার্ক করে দিতে হবে। আমরা এই মুহূর্তে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর পেজটাতে আছি, এটাকে এক কথায় বলো IT10B। IT10B মানে হচ্ছে সম্পদ ও দায়ের বিবরণী, সম্পদ ও দায়ের বিবরণী। সম্পদ ও দায়ের বিবরণীটা আসলে মূলত হয় কি, 30/6/2025 তারিখের 30/6/2025 তারিখে, ঠিক ওই তারিখটাতে আপনার এই করদাতার কি অবস্থা, তার সম্পদ ও দায়ের অবস্থাটা কি, সেটা সাধারণত এখানে মেনশন করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে একটু খেয়াল করেন। বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এবং ওনার যেটা যেটা আছে সেটা আমরা দিব, আর যদি না থাকে তাহলে তো সেটা দিব না, তাই না? এখন এখানে ওনার কি কি থাকতে পারে, সেটা তো ওনার কাছ থেকে আমাদের তথ্যটা নিতে হবে। অর্থাৎ আমার রিটার্ন হলে আমি নিজে বুঝবো, আরেকজনের রিটার্ন হলে তার কাছ থেকে আমাকে ইনফরমেশনটা
কালেক্ট করতে হবে যে আসলে ওনার কোন কোন জায়গায় সম্পত্তি আছে, কি কি নামে সম্পত্তি আছে, ওটা কিন্তু স্পেসিফাইড বা মার্ক করে দিতে হবে। ওনার বিজনেস ক্যাপিটালে কোনো সয় সম্পত্তি নাই, নন এগ্রিকালচার প্রপার্টিতে আছে। নন এগ্রিকালচার প্রপার্টিতে ধরেন ওনার একটা ফ্ল্যাট আছে, পারচেস করেছি 1,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এটা কত টাকা? এটা ধরেন উনি ক্রয় করেছিল 41 লক্ষ টাকা। ঠিক আছে, 41, 41 লক্ষ। মানে এটা আমার গত বছর রিটার্ন দেওয়া আছে। ওনার এগ্রিকালচার প্রপার্টি আছে, ইনহেরিটেড প্রপার্টি আছে, 1 একর জায়গা আছে। ইনহেরিটেড প্রপার্টি ইনহেরিটেন্স হিসেবে পাইছে। ইনহেরিটেন্স হিসেবে পাইতে পারে জমি, মানে বিভিন্ন ভাবে জমির মালিক হওয়া যায়। আমার বাবা পেয়েছি তার বাবার কাছ থেকে, আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, এরকম অনেক সম্পত্তি আছে যেগুলোর ভ্যালু হয়তো বা সুনির্দিষ্ট ভাবে আপনার এখানে বসানোর সুযোগ থাকে না। এক্ষেত্রে তো আপনি কি করবেন? কিছু করার নেই তো, 1 একর জায়গা আছে, এটা মূল্য আপনি জিরো দিবেন, তাই না? অনেক সময় জমি মিউটেশনের মাধ্যমেও জমির মালিক হয়। মিউটেশনের কাগজ আছে শুধু, আর কিচ্ছু নাই, নামজারির কাগজ, হ্যাঁ, তো ওরেশন হিসেবে পাইছেন। তাহলে এখানে তো জমির মূল্যটা আপনার নির্ধারণ করা একটু কঠিন। তাহলে কি করতে হবে এখানে? জিরো আপনি দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আর যদি রিসেন্ট টাইমের কোনো দলিলের বলে আপনি হয়ে থাকেন, হেবা ঘোষণাপত্র বা সামহাও এরকম কোনো দলিল, যে দলিলে মূল্য মেনশন করা আছে, আপনার ট্রেস করার সুযোগ আছে, কিন্তু মূল্যটা এখানে দিয়ে দিতে হবে। মূল্যটা আপনার আনপেইড, তাই না? আপনি দেননি, ইনহেরিটেন্স হিসেবে যদি বা গিফট হিসেবে পেয়ে থাকেন, কিন্তু এখানে মেনশন করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ওনার তো সঞ্চয়পত্র আছে, তাহলে সঞ্চয়পত্রের মধ্যে চাপ দিয়ে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম প্রেস করলে সব ওনার সঞ্চয়পত্র এখানে চলে আসবে। ঠিক আছে, এই চলে আসছে। ওনার ডিপিএস আছে, ডিপিএস এর চাপ দিয়ে ইনপুট ফ্রম ইনকাম চাপ দিলে ওনার ডিপিএস টা চলে আসবে। ওনার আর কি আছে? ফাইলে আগে থেকে গোল্ড দেওয়া আছে, গিফট হিসেবে পাইছিল 10 ভরি। ঠিক আছে, এখানে মূল্য অজানা ছিল, এই জন্য জিরো দেওয়ার সুযোগ আছে। ফার্নিচার, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, এই জাতীয় জিনিস আপনি এখানে দিতে পারেন। এগুলা গিফট হিসেবে পাই, অনেক সময় ইনহেরিটেন্স হিসেবে পাইতে পারে, অনেক সময় পার্সেস হয়ে থাকে। সব মিলিয়ে 2,30,000 টাকা, হ্যাঁ, ফার্নিচারে ওনার আছে। ওনার ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, ওনার সেভিংস অ্যাকাউন্টে একটা টাকা আছে, তাহলে এখানে অ্যাকাউন্টটা যোগ করে দিই। ইনপুট ফ্রম ইনকাম থেকে নিয়ে আসতে পারি, সেভিংস অ্যাকাউন্টের টাকা ছিল 21,038 টাকা, এটা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ ওনার যা যা সম্পত্তি ছিল সব দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু বাকি নাই। ওনার সাথে কথা বলছি আমি, উনি বলছে এইগুলো আমার আছে, এর বাইরে নাই। এরপরেও দেখেন এখানে একটা ডিফারেন্স তৈরি হয়ে আছে, 10,29,381 টাকা। এই টাকাটা মানে হচ্ছে এই টাকাটা কোন সম্পত্তিটার মধ্যে ইনভেস্ট, এটা মার করা যাচ্ছে না। তার মানে এই টাকাটা ঘরে আছে, ডয়ারে আছে। 30/6/2025 তারিখে এই টাকাটা আপনার হাতে নগদে ছিল। ঠিক আছে। তাহলে কি করবো আমরা এখন? আমরা এই টাকাটা হাতে নগদে আছে, তাহলে হাতে নগদে এটা বসায় দিব। ঠিক আছে, এই যে ক্যাশ ইনকাম 10,29,000 এই টাকাটা হাতে নগদে থাকা অস্বাভাবিক কিছু না, থাকতে পারে। আর আমরা এখানে অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ এর পেজটা কিন্তু 30/6/2025 তারিখে, ঠিক একদিনের পেজ। ঠিক আছে। ওই দিনটাই অর্থের অবস্থাটা কি ছিল, ওই দিনটাই তার 10 লক্ষ টাকা বাসায় ডয়ারে ছিল, এই জন্য এটা হাতে নগদে আমি দিয়ে দিলাম। সেভেন কন্টিনিউতে ঠিক পরের পেজটাতে আসি, তাহলে ওনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইনকাম হচ্ছে 84,019 টাকা, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস হচ্ছে 5,40,000 টাকা। টোটাল হচ্ছে 6,64,019 টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেটা রেমিটেন্স বা শিপ পেলো, এটা হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে ওনার ট্যাক্স হচ্ছে টোটাল 26,628 টাকা, মানে রেগুলার ট্যাক্স 18,000, যেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে কাউন্ট করা হয়েছে। আর ব্যাংক ইন্টারেস্ট বা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বাবদ যে টিডিএস টাকাটা আছে, এটাকে বলা হয় ট্যাক্স অন ইনকাম আন্ডার সেকশন 163, ন্যূনতম কর দেয়। এটা সহ ওনার
যে ট্যাক্সটা সেটা হচ্ছে 26,628 টাকা। কিন্তু উনি রিবিট পেয়ে গেছে 17,621 টাকা। ওই যে ওনার সঞ্চয়পত্র কিনা ছিল, ডিপিএস ছিল 17,000 টাকা, তাহলে ওনার ট্যাক্স হয়ে যাচ্ছে কত? মাত্র 9,008 টাকা। তো এর মধ্যে 8,628 টাকা তো ওনার অলরেডি কাটাই আছে, তাই না? 9,008 টাকা। তাহলে আমরা এখন কি করবো এটা? এখানে ওনার ট্যাক্স পেয়েবল হচ্ছে 9,008 টাকা। এখন এটা ওনার তো বিভিন্ন জায়গায় ট্যাক্স কাটা আছে, যেটা এটা আমরা আপডেট দিব। আপডেট দেওয়ার পরে যেটা থাকবে সেটা এখন পে নাও এ গিয়ে ট্যাক্সটা পে করতে হবে। তাহলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চাপ দিয়ে আমরা কি করলাম, চলে আসলাম, কোথায় চলে আসলাম, সোর্স ট্যাক্সে চলে আসি, দেখি আগে কিছু ইয়া দেওয়া ছিল, ডিলিট করে নিচ্ছে। ওকে ভাই, এখন ফাঁকা আছে এই মুহূর্তে এটা। এরপরে 300 টাকা দেওয়া আছে কোথায়, সোর্স ট্যাক্স বাবদ, এটা কেটে দিই। ট্যাক্স আপডেট দেওয়া নাই, ওকে ফাইন, এখন আমরা আপডেট দিব। তো ওনার তো আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ছিল, তার মানে সঞ্চয়পত্রের টিডিএস কাটা আছে। আবার ডিপিএস এর ইন্টারেস্ট ছিল, ডিপিএস এর টিডিএস কাটা আছে। আবার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট ছিল, সেভিংস অ্যাকাউন্টে টিডিএস কাটা আছে। আবার এফডিআর ইন্টারেস্ট ছিল, এফডিআর টিডিএস কাটা আছে। সব কটা আমরা আপডেট দিব। কোথেকে আপডেট দিতে হবে দেখেন, সঞ্চয়পত্রের টেক্সটটা আপডেট দিতে হবে। যে সঞ্চয়পত্র নামে যে জায়গা আছে, এখানে প্রেস করলে এখানে লেখা আছে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম, এখানে চাপ দিলে আমরা সঞ্চয়পত্রের যে ট্যাক্সটা এখানে আপডেট দিয়ে দিতে পারবো। এই যে এখানে টিক চিহ্ন দিয়ে এই তিনটা ফিগার এখানে তুলে দেবো। টিডিএস অ্যাভেলেবেল আছে কত, এটা এখানে লিখতে হবে। অ্যাভেলেবেল আছে 1,380, পরেরটার মধ্যে আছে 2,070, এর পরেরটার মধ্যে আছে 2,147। সিনক্রোনাইজ গুলো। এরপর ওনার ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্টে সেভিংস এর ইন্টারেস্ট ছিল, ডিপিএস এর ইন্টারেস্ট ছিল, এফডি এর ইন্টারেস্ট ছিল, সবকটা এখান থেকে চলে আসবে। তাহলে ইনকাম ফ্রম, সিনক্রোনাইজ ফ্রম ইনকামে চাপ দিলেই দেখেন সব চলে আসছে। ওনার এফডিআর টাও চলে আসছে, সেভিংস অ্যাকাউন্টও চলে আসছে, আবার ডিপিএস টাও চলে আসছে। একসাথে আমাদের আপডেট হয়ে গেছে। তাহলে ওনার ব্যাংক ইন্টারেস্ট এর টিডিএস টা আপডেট হয়ে গেল, সঞ্চয়পত্রের টিডিএস টা আপডেট হয়ে গেল। এই দুইটা জায়গায় ওনার টিডিএস ছিল, আর কোনো টিডিএস ছিল না। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে ওনার টিডিএস আপডেট হচ্ছে 6,558 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা গো টু রিটার্ন চলে যাব। হাতের বাম পাশে গো টু রিটার্নের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, মানে ইয়াতে আসতে হবে, রিটার্নটাতে আসতে হবে, অন্য কোনো ভাবে না। তাহলে এখন এখানে ওনার ট্যাক্স হচ্ছে 9,008 টাকা, আর 6,558 টাকা আপডেট করা সম্ভব হয়েছে। আর বাকি 2,450 টাকা এটা এখন এই যে পে নামের চাপ দিয়ে আমাকে পরিশোধ করতে হবে। পে নামের চাপ দিয়ে চালানে গিয়ে প্রসিড টু পেমেন্টে চাপ দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমি কি করতে পারবো জানেন, আমি এখানে মোবাইল ব্যাংকিং এ পরিশোধ করতে পারবো, কার্ড পেমেন্টে করতে পারবো, ইন্টারনেট ব্যাংকিং এ করতে পারবো। যেভাবে ইচ্ছা সেভাবে আমি এটা পরিশোধ করতে পারবো। পরিশোধ করার পরে আমার একটা ম্যানুয়াল রিটার্ন এখানে চলে আসছে, এই যে দেখেন। ঠিক আছে, এই যে দেখেন। ঠিক আছে, আর এই রিটার্নটা তোমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি কি করবো, রিটার্নটাতে সাবমিট রিটার্নের চাপ দিলে আমাকে আরো একবার বলবে। এখানে যেহেতু পেমেন্ট বাকি আছে, এই জন্য আমাকে বাধা দিচ্ছে আর কি, যে পেমেন্ট করে এরপর রিটার্ন সাবমিট করুন। রিটার্নটার ওই যে টাকাটা পেমেন্ট করতে হবে, এটা পেমেন্ট করার পরে এখানে সাবমিট রিটার্নের চাপ দিলে রিটার্নটা আলটিমেটলি সাবমিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা এটা ছিল আসলে যে কিভাবে আপনি আপনার ইনকামটা, আপনার ইনকাম গুলো কিভাবে রিটার্নে প্রদর্শন করবেন। তো ইনকামের তো অনেক ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কি করতে হবে, ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। রুবেল হাওলাদার ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন, যে প্রশ্ন করুন, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। রুবেল হাওলাদার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পেরেছি স্যার। আমার প্রশ্নটা হলো, যেটা বলতেছিলেন যে যদি অন্যর কাছ থেকে লোন নেওয়া হয় সেটা আপনার অন্য অন্য উৎসের আয় হবে, যদি দুইজনেরই রিটার্ন থাকে আর হুম। যদি লোন হিসাবে সেটা দুইজনের রিটার্নে দেখানো থাকে, তাহলে কি আর আয় হবে? না, তাহলে তো আর হবে না। সেটা যদি 5 লাখ টাকার বেশি হয় তাহলে ব্যাংকে ট্রান্সফার থাকতে হবে, শুধু রিটার্নে দেখালে হবে না। বুঝতে পেরেছেন?
জি স্যার। 5 লাখ টাকার বেশি হলে লোনটা ব্যাংকে রিসিভ করা হয়েছে, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে লোনটা নেওয়া হয়েছে, তাইলে অন্য অন্য হবে না। কিন্তু দুইজনের রিটার্নেই প্লাস মাইনাস করা আছে, কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়নি, তাইলে অন্য নোসরা হিসেবে যোগ করে ট্যাক্স অফিস ট্যাক্স করে নিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আর একটা হলো স্যার, ওই যে বলতেছিলেন ডিরেক্টরের রেমুনেশন ওইটা স্যালারি হিসাবে যাবে, তো হ্যাঁ, হ্যাঁ। স্যালারি হিসাবে যদি স্যার ওইটা টিট হয়, তাহলে স্যার স্যালারিতে যেটা নাকি আপনার অব্যাহতি প্রাপ্ত আয় থাকে, এটাও কি স্যার ওইরকম হবে? ওইখান থেকেও কি এরকম অব্যাহতি আলটিমেটলি প্রাপ্ত? এটা হবে আমাদের ই রিটার্নটার মধ্যে রিমুনারেশন এখন পর্যন্ত অ্যাড করেনি। আমার ধারণা যে এটা খুব দ্রুত এটা অ্যাড করবে আর কি, কিছু লিমিটেশনস এখনো আছে। তাহলে এখন যদি রিমুনারেশনটা থাকে তাহলে আমরা কোথায় দিব? আমরা দিব স্যালারিতে। হ্যাঁ, স্যালারিটা যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন রিমুনারেশন গুলো এই এই জাতীয় স্যালারির মতো হেডেই কিন্তু পায় আসলে একজন ডিরেক্টর। বুঝতে পেরেছেন? বেসিক পাই, জি স্যার। সিটি পাই জাতীয়। তাহলে এটা প্রাইভেট সিলেক্ট করবেন, ডেফিনেটলি প্রাইভেট হবে। প্রাইভেট হলে টোটাল প্রাপ্তির 1/3 আলটিমেটলি অব্যাহতি পাবে সে। বুঝতে পেরেছেন? রিমুনারেশন তো টোটালটাই ট্যাক্সেবল না। আগে আপনি সুন্দর একটা জিনিস ধরছেন, আগে হয়তো আমরা যখন ট্যাক্স ফাইল করতাম কোনো ট্যাক্স টোটালটাই ট্যাক্সেবল ছিল রিমুনারেশনের ক্ষেত্রে। তো এই বছর ই রিটার্নটাতে এরকম হ্যাসেল তৈরি হয়েছে যে রিমুনারেশনটা অ্যাড হয়নি, তো স্যালারিতে দিবেন। এবং এভাবেই আসলে এই মুহূর্তে এটা চলছে, করতেছি আমরা। হ্যাঁ, যেহেতু এটার কোনো আইনগত বাধা নেই, আমাদের ই রিটার্নের কিছু লিমিটেশন আছে, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে আশা করি। স্যার আমি তো এটা কাজ করার একেবারে নতুন স্যার। আপনার যে ক্লাসগুলো হয়েছে, আয়ের খাতগুলো স্যার অনেক সুন্দরভাবে আপনি উপস্থাপন করছেন। অনেক সুন্দরভাবে বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে পারলে দক্ষতা আর কি বাড়বে। কিন্তু স্যার যেটা নাকি এখন আমি স্যার সমস্যা ফিল করতেছি, আপনার এই যে সম্পদের পার্টটায় স্যার, এইগুলো একটু আমি নিজে একটা ফাইল দেখতে যাই মানে মিলাইতে পারি না। এর জন্য যে একজন ভাইও বলছিল স্যার, একটা ক্লাস যদি এরকম হইতো ওভারঅল স্যার রিটার্ন নিয়ে, যদি আপনার এরকম সময় থাকে, তাহলে স্যার আমরা উপকৃত হইতাম স্যার, এরকম ভাবে যদি একটু সুযোগ থাকে আপনার। ইনশাল্লাহ, না অবশ্যই, আমরা যেহেতু আমাদের একাডেমিতে আছি, আমরা সময়ে সময়ে বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বিভিন্ন সময় বলবো। আর সম্পদ যেটা বললেন আপনি, অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ এর পেজটা এটা সাজানোটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ হচ্ছে এই পেজটাই হচ্ছে এমন একটা আহ, আহ, আপনার তথ্য, যে তথ্যটা সামনের বছর কিন্তু ক্যারিড ফরওয়ার্ড হবে, সামনের বছর এটা যাবে। এই রিটার্নটার আগের কিংবা পরের কোনো ইনফরমেশন কিন্তু সামনের বছর যাবে না, শুধু অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ এর পেজটা সামনের বছর যাবে। ওকা- ওখানে গিয়ে অ্যাকুমুলেটেড হয়ে নতুন করে আবার অ্যাসেটস এন্ড লাইবিলিটিজ এর পেজটা তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে 30/6/2025 তারিখে, মানে ঠিক একদিনে, ওই করদাতার অ্যাসেটস এন্ড লাইবিলিটিস কি কি পরিমাণ আছে এবং সেটা সে সুনির্দিষ্ট হেডে যদি আপনি দিয়ে দেন, তাহলে এটা ভুল হওয়ার কথা না। কারণ অনেক সময় এরকম হয় যে করদাতা মানে মানে এসএসসি ডাজন্ট ওয়ান্ট টু কনফেস, মানে করদাতা স্বীকার করতে চায় না যে ওনার কি কি আছে, তখন তো আপনার এই তথ্যটা সঠিকভাবে দেওয়া একটু মানে কঠিনই হয়ে পড়ে। তখন দেখবেন ওনার অনেক সম্পত্তি আছে, জমি জমা আছে, কিন্তু উনি বলতেছেন না, উনি বলতেছে আমার কিছুই নাই, যা আছে এমনি মিলাই করে দিয়ে দেবো। এরকম কিন্তু অনেক সময় অনেক করদাতা বলে, তখন আপনি ওনার অ্যাসেটস এন্ড লাইবিলিটিস পেজটা সঠিকভাবে আপনি আসলে ফিল আপ করতে পারেন না, ইচ্ছা থাকলেও পারেন না। এই জন্য ওনাকে জিনিসটা একটু কনভিন্স করতে হবে যে আসলে দেখুন, আপনি আপনার সম্পদ এবং ব্যয়ের বিবরণীটা যদি সঠিকভাবে উপস্থাপনা না করেন, তাহলে ভবিষ্যতে হ্যাসেল হওয়ার সম্ভাবনা আছে। ইনকাম ট্যাক্স অফিস যদি কখনো ধরে যে আপনার কোনো সম্পদ অপ্রদর্শিত আছে, তাহলে কিন্তু ট্যাক্স এবং জরিমানা সহ আদায় করবে। আর যদি বাস্তবিক অর্থে আপনার না থাকে, তাহলে তো আর সেটা ভিন্ন বিষয়, সেটা দেখানোর প্রয়োজন নেই। কিন্তু বাস্তবিক অর্থে যদি কোনো করদাতার অ্যাসেটস এবং লাইবিলিটিস বিভিন্ন রকম থাকে, তাহলে এগুলো সঠিকভাবে প্রদর্শন করতে হবে। সঠিকভাবে প্রদর্শন মানে হচ্ছে এখানে সুনির্দিষ্ট হেড কিন্তু বলা আছে যে কোথায় কোনটা বসবে। আপনার কাজ হচ্ছে ধরে ধরে ঠিক ওই জায়গাটা ওটা নিয়ে বসানো। এটা আমরা যখন বসাবো তখন আমাদের মাথায় সেট করতে হবে যেটা 30/6/2025 তারিখে ঠিক রাত 11:59 কি অবস্থায় করদাতার কি কি আছে, সেটার একটা বর্ণনা। এরপরে এখানে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, ডিফারেন্সটা মানে হচ্ছে এখানে একটা ক্যাশের যে ডিফারেন্স ক্রিয়েট হয়, এর মানে বোঝা যাচ্ছে যে করদাতা আর কোনো সম্পত্তি নাই, এটা টোটাল টাকাটা হাতে নগদে আছে, তাহলে আমরা এই টাকাটা হাতে নগদেই দিয়ে দিবো, এছাড়া কোনো রাস্তা নেই। এখন এটার ফিগার কত হতে পারে? কম বেশি হতে পারে, এটা অনেক হতে পারে, 1 কোটি হতে পারে। 30/6/2025 তারিখে আপনি ঠিক একদিন আপনার হাতে নগদে অনেক টাকা ছিল, আপনি 29/6/2025 তারিখে আপনি একটা জমি বিক্রি করে একটা টাকা পাইলেন, টাকাটা ব্যাংকে জমা না দিয়ে করে রাখছেন, পরের দিন জুলাই মাসের 1 তারিখে একটা জমি কিনবেন, ব্যাপারটা এরকম হতে পারে। তাহলে এই টাকাটা কোথায় থাকবে? হাতে নগদে থাকবে। সো এটা হাতে নগদে একটা বড় ফিগার থাকা খুব একটা দৃষ্টিকটু বা অসামঞ্জস্য না, তবে বছরের পর বছর হাতে নগদে এত পরিমাণ টাকা পড়ে থাকা আবার সমস্যা। বাস্তবিক করতে দেখা গেছে যে
কোনো একটা ইয়ার বা দুইটা ইয়ার এরকম হতে পারে যে আপনার 30/6/2025 তারিখে আপনার একটা বিগ ফিগার হাতে নগদে ছিল। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুব সতর্কতার সাথেই আপনাদের ফিল আপ করতে হবে। আশা রাখি আপনারা পারবেন ইনশাল্লাহ। আর আমরা সময়ে সময়ে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে কোঅপারেশন করব। আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে আছেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফোন দিয়েন। আমি যদি আল্লাহ তাআলা পাক সুস্থ রাখি, আমি ইনশাল্লাহ কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব, বা পরামর্শ কিভাবে করলে ভালো হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করব। ইদানিং অনেকে ফোন দিচ্ছেন, আমি ধরতে পারতেছি না। আমি একটু মানে এটা কি বলে, আমি একটু ঠান্ডা সর্দিতে একটু আক্রান্ত আর কি, হ্যাঁ, যে কারণে অনেকেরই ফোন ধরতে পারতেছি না, ব্যাপারটার জন্য দুঃখিত। আজকে যদি আসলে বলি স্পষ্টভাবে, একটু অসুস্থতা হওয়ার কারণে আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। জানি আপনাদের আরো অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, গ্রুপে আপনারা প্রশ্ন করবেন, আমি আনসার কি বলছি। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছে বিগত বছরের রিটার্ন এই বছর কিভাবে দেখাবো। বিগত বছরের রিটার্ন এই বছর কিভাবে দেখাবেন, ভালো কথা। এখন আপনার প্রশ্নটা যদি আমি কিভাবে গ্রহণ করি, যে এখানে যে করদাতা রিটার্নটা আমি ফিল আপ করলাম, এই করদাতা গত বছরও রিটার্ন দাখিল করেছে। গত বছর সে তার ইনকাম দেখিয়েছে, সম্পদ দেখিয়েছে, দায় দেখিয়েছে, খরচ দেখিয়েছে। গত বছর থেকে গত বছরে যে সম্পদ ও দায়ের পেজটা ছিল, এটাই শুধু এই বছরে আসবে, আর বাকি কোনো ইনফরমেশন আসবে না। এর মানে হচ্ছে 30/6/2024 তারিখে একজন করদাতা 10 লক্ষ টাকার মালিক ছিল, তার নেট অ্যাসেট ছিল 10 লাখ টাকা। 30/6/2024 তারিখে তাহলে এই 10 লক্ষ টাকা কোথায় বসবে, এই যে এখানে, যে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম এর এখানে আমি 10 লক্ষ টাকা বসাবো। মানে গত বছর পর্যন্ত এই রিটার্নটা যদি দেখি, এখানে 60 লক্ষ ছিল না, তাহলে গত বছরের 60 লাখ আর এই বছরের ইনকাম আছে না তার, এই বছর তার ইনকাম কি দেখেন তো। এই যে ইনকাম শোন ইন দা রিটার্ন, এটা ট্যাক্স এক্সেমটেড 5 লাখ টাকা। এখানে সামে এটা আছে, সামে এটা দেখলে বোঝা যাবে গত বছর ওনার নেট ওয়েলথ ছিল। আচ্ছা, গত বছর নেট ওয়েলথ ছিল 60 লাখ, তাহলে গত বছর অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসটা যে এই বছর আসতেছে, সেটা আমরা কিভাবে বুঝতেছি দেখেন। এই যে এখানে দেখেন গত বছর এখানে কি লেখা, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার 60 লক্ষ টাকা। তাহলে গত বছরের 60 লাখ, আর এই বছরের ফান্ড কত, এই দেখেন শব্দটা মনে খেয়াল রাখতে হবে, ফান্ড আমি বলতেছি সোর্স অফ ফান্ড। এই বছরের সোর্স অফ ফান্ড কত দেখেন, এই যে সোর্স অফ ফান্ড, এই যে 11,64,000। 11,64,019 টাকা, আর গত বছরের নেট ওয়েলথ ছিল 60 লাখ টাকা, দুইটা মিলে কত হয়, দুইটা মিলে হয় 71,64,019 টাকা। এর মধ্যে পারিবারিক খরচ হয়েছে 3,38,600 টাকা। তাহলে 71,64,019 টাকা থেকে পারিবারিক খরচ যেটা, সেটা যদি বাদ দেন 3,38,600 টাকা, তাহলে যে টাকাটা থাকবো, এটা তো হচ্ছে এই বছর 30/6/2025 তারিখে তার সম্পদের স্থিতি, তাই না? তাহলে আলটিমেটলি গত বছরের যে রিটার্ন, এই করদাতার রিটার্ন, গত বছরের রিটার্নটা এই বছর ইফেক্ট করতেছে, কি ইফেক্ট করতেছে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এর যে স্থিতিটা, শুধু সেটা, সেই স্থিতিটার সাথে এই বছরের তার যে ফান্ড, সে ফান্ডটা যোগ হয়ে যেটা খরচ আছে সেটা বাদ যাচ্ছে, আর বাকি টাকাটা ওরা নেট হিসেবে ট্রিট হচ্ছে। এই যে দেখেন, তাহলে উনার এই যে এখানে নেট ওয়েলথ কত, 68,25,419 টাকা। তাহলে আগামী বছর আমরা যখন ওনার রিটার্নটা করব, ওই বছরে গিয়ে এই 68,25,419 টাকা এখানে লিখবো, এই যে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। গত বছরের একুমুলেটেড যে ব্যালেন্স, হ্যাঁ, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এর ব্যালেন্স, সেটা এই বছরে এসে এই বছর ইনকামের সাথে যোগ হবে, খরচটা বাদ দিয়ে বাকি টাকাটা হচ্ছে 30/6/2025 তারিখে তার অ্যাসেটস এর স্থিতি। ঠিক এই স্থিতিটা আগামী বছর চলে যাবে। আগামী বছর 30/6/2026 তারিখে গিয়ে এটার সাথে আগামী বছরের যে ইনকাম সেটা যোগ হবে। যোগ হয়ে যে খরচ থাকে, বিভিন্ন রকম খরচ বাদ দিয়ে বাকি টাকাটা হবে 30/6/2026 তারিখের স্থিতি। এরকম ভাবে যুগ যুগান্তরে চলতে থাকবে। একটা সময় গিয়ে ওনার ট্যাক্স ফাইলে 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে, 2 কোটি হয়ে যাবে, 3 কোটি হয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে বাড়বে। তাহলে আলটিমেটলি আমরা ট্যাক্সটা কেন দিই, অ্যাসেটসটাকে বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এগুলো ব্যাপার আর কি। যাই হোক, আমি একদম একটু আজকে ক্লাসটা শেষ করে দিতে এসেছি। পিয়াস ভাই প্রশ্ন করেছিলেন একটা আইবাস শীট দিয়ে, হ্যাঁ, এটা আইবাসের স্যালারি পায়। আইবাসের স্যালারি যারা পায়, তাদের শীট গুলো একই রকম হয় আর কি।
আইবাসের স্যালারি শিট দেখিয়ে বোঝা যায় কে এটা আইবাসে পাচ্ছে উনি স্যালারি। আর আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ রেকর্ড দিয়ে দিন। ঠিক আছে, আমি আজকে ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি, অনেকে প্রশ্ন করতে যাচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না, আমি একটু ঠান্ডায় আক্রান্ত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো উম, প্রয়োজন ইনশাল্লাহ পাশে পাবেন। আজকের মতো আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি। হয়তো আরো কিছু প্রশ্ন নিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ক্লাসটা শেষ করতে হচ্ছে আমাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।